তুমি এত কাঁপছো কেন? আমি কাঁপছি না, এসির বাতাস খুব ঠান্ডা লাগছে তাই। এসি টেম্পারেচারের তো 40 দেওয়া, তাহলে তোমার এত শীত লাগছে কেন? আমার এমনিতে একটু শীত বেশি লাগে, তুমি তো জানোই। আমি সবই জানি, কিন্তু তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমি এখন শুধু তোমার বোনের বান্ধবী নই, আমি তোমার বিবাহিত স্ত্রী। সেটা তো জোর করে হলো, আমার তো কোনো প্রস্তুতি ছিল না। জোর করে হোক আর যাই হোক, কাজী সাহেবের সামনে তুমি 3বার কবুল বলছো, এবং আলহামদুলিল্লাহ আমরা এখন স্বামী স্ত্রী। তাই বলে তুমি আমাকে এভাবে ধমকাতে পারো না, আমি আর ছোট বাচ্চা নই। ধমক কোথায় দিলাম? আমি তো শুধু আমার অধিকার দেখাচ্ছি। নদী ধীর পায়ে আয়নের দিকে এগিয়ে যায়। পরনে তার লাল রঙের ভারী বিয়ের শাড়ি এবং গহনা, তাকে দেখতে একদম অপসরে লাগছে। কিন্তু আয়নের বুকে এখন শুধু ভয় আর অস্বস্তি। নদী একবারে আয়নের কাছে এসে দাঁড়ায়। আয়ান ভয়ে 2 পা পিছিয়ে খাটের সাথে লেগে যায়। নদী তার হাত বাড়িয়ে আয়নের শার্টের কলা চেপে ধরে। আয়নের মনে হচ্ছে তার হার্টবিট এখন বাইরে থেকে শোনা যাচ্ছে। নদীর চোখে এক অদ্ভুত মাদকতা, যা আয়ান আগে কখনো দেখেনি। নদী আয়নের কলার ধরে নিজের দিকে একটু টেনে নেয়। আয়নের নিঃশ্বাস ভারী হয়ে আসে। সে নদীর চোখের দিকে তাকাতে পারছে না। তুমি কি সারা জীবন আমাকে এইভাবেই ভয় পাবে? আমি ভয় পাচ্ছি না, শুধু একটু আনকমফোর্টেবল লাগছে। আনকমফোর্টেবল লাগার কি আছে? আমরা তো ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি। সেটাই তো সমস্যা, তুমি নিপা আপুর বেস্ট ফ্রেন্ড আর সারা জীবন আমাকে শাসন করেছো। শাসন করেছি কারণ তুমি অন্যায় করতে, আর এখন শাসন করব কারণ তুমি আমার স্বামী। এই সিনিয়র বউয়ের শাসন থেকে আমার কি কোনো মুক্তি নেই? একদম না, আমি তোমাকে ছাড়ছি না। আয়নের স্মৃতি কয়েক ঘন্টা আগের ঘটনায় ফিরে যায়। আজ নদীর বিয়ের হওয়ার কথা ছিল তারেকের সাথে। পুরো বাড়ি মেহমানে ভরা ছিল। দাদু এবং দাদি স্টেজের পাশেই বসেছিলেন। আয়নের বাবা এবং নদীর বাবা তদারকি করছিলেন। শফিক এবং রিনা গেস্টদের খাবার দিচ্ছিল। সব কিছু ঠিকঠাক মতোই চলছিল। কাজী সাহেব এসে নিকা পড়ানোর জন্য প্রস্তুত হচ্ছিলেন। ঠিক তখন তারেক এবং তার পরিবার এমন এক শর্ত জুড়ে দেয় যা শুনে সবাই অবাক হয়ে যায়। তারা নদীর বাবার কাছে ব্যবসার জন্য অনেক টাকা দাবি করে বসে। ফাহিম তখন তারেকের উপর রেগে যায় এবং 2 পরিবারের মধ্যে তুমুল তর্ক বিতর্ক শুরু হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে নদীর বাবা বুকে হাত দিয়ে বসে পড়েন। আয়নের মা এবং নদীর মা কান্নাকাটি শুরু করেন। আমার দেবীর নাম মানলে আমি এই বিয়ে করব না। তুই একটা প্রতারক, তোকে আমি ছাড়বো না। আমার সম্মান আজ ধুলোয় মিশিয়ে গেল, আমি এখন কি করব? তুমি ভেঙে পড়ো না বন্ধু, আমি আছি তো। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমরা একটা ব্যবস্থা করছি। বাবা, আয়ানের সাথে নদীর বিয়ে দিলে কেমন হয়? নিপার এই কথা শুনে পুরো আসর নিস্তব্ধ হয়ে যায়। আয়ান তখন কবির এবং রিয়াদের সাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। নিজের নাম শুনে সে চমকে ওঠে। যারা তখন নিপার কোলে বসে খেলছিল। আয়ান কিছু বলার আগেই দাদু বলে ওঠেন যে এটাই সবচেয়ে ভালো সমাধান। সুমি এবং মিতা নদীকে ধরে স্টেজে নিয়ে আসে। সুমি এবং মিতা নদীকে ধরে স্টেজে বসিয়ে রাখে। নদীর মুখে কোনো কথা ছিল না, সে শুধু নিচের দিকে তাকিয়েছিল। আয়ান প্রতিবাদ করতে চেয়েছিল, কিন্তু তার বাবার রাগী চোখের দিকে তাকিয়ে সে আর কিচ্ছু বলতে পারেনি। খুব দ্রুত কাজী সাহেবকে ডেকে আনা হয়। ইসলামিক সব নিয়ম কানুন মেনে সাক্ষীদের উপস্থিতিতে বিয়ে পড়ানো হয়। আয়ানকে যখন কবুল বলতে বলা হয়, সে তখন ঘামছিল। কবির তাকে ধাক্কা দিয়ে মনে করিয়ে দেয়। আয়ান 3বার কবুল বলে। এরপর নদীর কাছে যাওয়া হয়। নদী খুব শান্ত স্বরে আলহামদুলিল্লাহ বলে 3বার কবুল উচ্চারণ করে। আমি আসলে বুঝতে পারছি না আমার কি করা উচিত। তোমার এখন চুপ করে আমার কথা শোনা উচিত। তুমি কি আমাকে সারা জীবন এভাবেই ডমিনেট করবে? ডমিনেট শব্দটা খুব ভারী। আমি শুধু তোমাকে আগলে রাখবো। আগলে রাখার নামে তো তুমি আমাকে জেলে বন্দি করে ফেলছো। ভালোবাসার জেলখানায় বন্দি থাকা অনেক ভাগ্যের ব্যাপার। এভাবে 1 ঘন্টার মধ্যে আয়ানের জীবন পুরো বদলে যায়। নদী হঠাৎ করে আয়ানকে ছেড়ে দেয়। আয়ান যেন হাফ ছেড়ে বাঁচে। নদী আয়নের দিকে পেছন ফিরে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে যায়। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গহনাগুলো খুলতে শুরু করে।
আয়ান মুগ্ধ হয়ে নদীর দিকে তাকিয়ে থাকে। নদীকে সে আগে অনেকবার দেখেছে, কিন্তু আজকে নদী সম্পূর্ণ অন্যরকম। লাল শাড়িতে তাকে এত সুন্দর লাগছে যে আয়ান চোখ ফেরাতে পারছে না। নদীর পিঠের দিকে তাকাতে আয়নের বুকের ভেতর কেমন যেন করে ওঠে। নদী আয়নার ভেতর দিয়ে আয়নের তাকিয়ে থাকা খেয়াল করে। সে মুচকি হাসে। এইভাবে লুকিয়ে লুকিয়ে কি দেখছো? আমি মোটেও লুকিয়ে দেখছি না। তাহলে সরাসরি দেখো। তোমার বউকে দেখার অধিকার তোমার আছে। তুমি এত কনফিডেন্ট কিভাবে থাকো আমি সেটাই ভাবি। কারণ আমি জানি আমি কি চাই আর সেটা কিভাবে পেতে হয়। তার মানে এই বিয়েটাও কি তুমি চেয়েছিলে? আয়নের এ কথা নদী হঠাৎ থমকে যায়। তার হাতের গহনা খোলা বন্ধ হয়ে যায়। সে আয়নার ভেতর দিয়ে আয়নের চোখে চোখ রাখে। নদীর চোখে এক অদ্ভুত দৃষ্টি ছিল যা আয়ন বুঝতে পারে না। নদী নিজেকে সামলে নিয়ে ঘুরে দাঁড়ায়। সে ধীর পায়ে আবার আয়নের দিকে এগিয়ে আসে। আয়ান এবার আর পেছায় না, সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। নদী আয়নের খুব কাছে এসে তার শার্টের বোতামগুলো ধরে। আয়নের মনে হয় তার চারপাশে বাতাস গরম হয়ে গেছে। কিছু কিছু প্রশ্নের উত্তর সময় মতো পাওয়া ভালো। তুমি সব সময় এমন হেয়ালি করে কথা বলো কেন? কারণ তুমি খুব বোকা, আর বোকাদের সাথে হেয়ালি করতেই ভালো লাগে। আমি বোকা নই, তুমি আমাকে ছোট ভাবো। তুমি আমার কাছে সবসময় আমার ছোট আয়ানই থাকবে। কিন্তু আমি এখন তোমার স্বামী। প্রমাণ করতে পারবে তুমি আমার স্বামী? নদীর এই সাহসী কথায় আয়ান চমকে যায়। সে নদীর দিকে তাকিয়ে থাকে। নদীর চোখে এক দুষ্টুমি ভরা হাসি। আয়ান বুঝতে পারে না তার এখন কি করা উচিত। সে জানে নদী তাকে রাগানোর জন্য এসব বলছে, কিন্তু আয়নের ভেতরে এক অদ্ভুত জিদ কাজ করতে শুরু করে। সে প্রমাণ করতে চায় যে সে আর ছোট নেই। আয়ান হঠাৎ করে নদীর কোমরে হাত দিয়ে তাকে নিজের দিকে টেনে নেয়। নদী এই আচমকা টানে একটু অবাক হয়, কিন্তু সে বাধা দেয় না। বরং সে আয়নের বুকের উপর হাত রেখে তার চোখের দিকে তাকিয়ে থাকে। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? তুমি তো চ্যালেঞ্জ নেওয়ার মতো সাহসী নও। সিনিয়র বউ, তুমি কিন্তু আমাকে অবমূল্যায়ন করছো। তাহলে আমাকে ভুল প্রমাণ করে দেখাও। আমি কিন্তু ছাড়বো না বলে দিলাম। আমি তো চাই তুমি আমাকে শক্ত করে ধরে রাখো। আয়ান নদীর চোখে এক অন্যরকম ভালোবাসার আভাস দেখতে পায়। এই প্রথমবার সে নদীর চোখের দিকে তাকিয়ে ভয় পায় না, বরং তার মনে হয় সে এক বিশাল সমুদ্রে ডুবে যাচ্ছে। নদীর হাতের স্পর্শ আয়নের শরীরে এক অদ্ভুত শিহরণ তৈরি করে। তারা দুজন দুজনের খুব কাছাকাছি দাঁড়িয়ে থাকে। ঘরের ভেতরে পরিবেশ খুব রোমান্টিক হয়ে ওঠে। বাইরের নিস্তব্ধতা আর ভেতরে ভালোবাসার উষ্ণতা মিলেমিশে এক অপূর্ব মুহূর্ত তৈরি হয়। এভাবে তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়। আয়ান ওঠো, সকাল হয়ে গেছে, অনেক বেলা হলো তো। আর একটু ঘুমাতে দাও নদী আপু, কাল রাতে একদম ঘুম হয়নি। আবার নদী আপু বলছো কেন? ভুলে গেলে আমরা এখন স্বামী স্ত্রী? এখন থেকে আমাকে নাম ধরে ডাকবে, অথবা অন্য কিছু। এত বছরের অভ্যাস কি একদিনে পাল্টানো যায়? তুমি তো বড় বোনের মতো শাসন করতে, এখন হুট করে অন্য কিছু ডাকতে জিভ জড়িয়ে আসে। জীব জড়িয়ে আসুক আর যাই হোক, আজ থেকে আমাকে আপু বলে ডাকলে কপালে দুঃখ আছে। মনে রেখো আমি কিন্তু তোমার অনেক সিনিয়র। এই তো আবার শুরু করলে তোমার এই সিনিয়রগিরি দেখানোর স্বভাবটা। আর গেল না। মানুষ বউয়ের সাথে রোমান্টিক কথা বলে, আর আমার কপালে জুটছে ধমক। ধমক দিচ্ছি কারণ তুমি এখনো আলসেমি করে বিছানায় পড়ে আছো। নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। দাদি আর আম্মা অনেকবার লোক পাঠিয়েছে। উফ, সকালে উঠে এক গাদা মানুষের সামনে যাওয়া খুব অস্বস্তিকর। দীপা আপু নিশ্চয়ই আমাকে নিয়ে হাসাহাসি করবে। নিপা তো হাসবেই, কারণ সে জানে তুমি আমাকে কতটা ভয় পাও। এখন তাড়াতাড়ি বাথরুমে যাও, ফ্রেশ হয়ে নাও। আমি তোমার পাঞ্জাবি বের করে রাখছি। আয়ান অনিচ্ছা সত্ত্বেও বিছানা ছেড়ে উঠে সে নদীর দিকে এক পলক তাকায়। নদী তখন আলমারি থেকে নীল রঙের একটা পাঞ্জাবি বের করছে। সূর্যের আলো নদীর মুখে পড়ে, এক অদ্ভুত আভা তৈরি করেছে। আয়নের মনে হচ্ছে নদীকে সে অনেকদিন ধরে চিনলেও আজ যেন একদম নতুন লাগছে। বাথরুমে যাওয়ার সময় আয়ন বারবার নদীর দিকে তাকাচ্ছিল। নদী সেটা খেয়াল করে, মনে মনে হাসে। আয়ান ফ্রেশ হয়ে বের হওয়ার পর নদী তাকে পাঞ্জাবিটা এগিয়ে দেয়। আয়ান চুপচাপ পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়ায়। তোমাকে নীল রঙে খুব সুন্দর লাগছে আয়ান, একদম রাজপুত্রের মতো লাগছে। প্রশংসা করার জন্য ধন্যবাদ, কিন্তু তুমি এভাবে তাকালে আমার লজ্জা লাগে। লজ্জাবতী লতা হওয়ার দরকার নেই।
এখন নিচে চলো, সবাই নাস্তা নিয়ে বসে আছে। তারা দুজন যখন নিচে ড্রয়িং রুমে আসে তখন সেখানে একটা ছোটোখাটো মেলা বসেছে। নিপারানি, যারা সবাই সেখানে আছে। দাদু আর দাদি সোফায় বসে গল্প করছে। আয়নের বাবা আর মা কিচেন থেকে নাস্তা টেবিলে সাজাচ্ছিলেন। নদীর বাবা মাও সেখানে আছেন। সবাই তাদের দেখে একসাথে চুপ হয়ে যায়। তারপর নিপা একগাল হাসি নিয়ে এগিয়ে আসে। কি রে আয়ান, সারা রাত কি শুধু ভয় পেয়েই কাটলো নাকি রোমান্স কিছু হলো? আপু, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি বড় হয়েছি, এখন আমার বিয়ে হয়েছে, সেটা মাথায় রেখো। বড় হয়েছিস তো কি হয়েছে, নদী তো এখনো তোর বড়, তাই না? নদী, তুই কি আজ সকালেও ওকে বকা দিয়েছিস? না, আজ বেশি বকিনি, শুধু একবার ঘুম থেকে ডেকে দিয়েছি। আয়ান তো একদম কুম্ভকর্ণের মতো ঘুমায়। শোনো আয়ান, নদীর মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। ও যেমন সুন্দরী তেমন বুদ্ধিমতী। ওকে সামলে রাখা কিন্তু কঠিন কাজ। আমি সামলাতে পারছি কি পারছি না সেটা নিয়ে তোমরা ভেবো না। আমি এখন খুব ক্ষুধার্ত, আগে খেতে দাও। ছোট মামু, তুমি কি এখন থেকে নদী আন্টির সাথে থাকবে? আমি তাহলে কার সাথে খেলবো? যারা মা, আমি তোমার সাথে খেলবো। নদী আন্টি তো আমাদের বাড়িতেই থাকবে এখন। তোমরা সবাই মিলে ছেলেটাকে একদম নাজেহাল করে দিচ্ছ। এসো আয়ান আর নদী, এখানে আমার পাশে বসো। আজ তোমাদের বিয়ের পরের প্রথম সকাল, সবাই খুব আনন্দ করো। সবাই মিলে নাস্তা করতে বসে টেবিলে। অনেক পদের খাবার সাজানো। রিনা আর শফিক নাস্তা পরিবেশন করছে। কবির আর রিয়াদও তখন বাড়িতে চলে আসে। তারা আয়নের বন্ধু হওয়াতে এই বিয়ে নিয়ে সবচেয়ে বেশি মজায় আছে। নাস্তা শেষ করে সবাই যখন ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে তখন কবির আয়ানকে একপাশে টেনে নিয়ে যায়। বন্ধু, সত্যি করে বলতো, কাল রাতে কি কিছু হয়েছে নাকি? তুই শুধু নদীর পা টিপে দিয়েছিস। ফালতু কথা বলিস না তো। তোরা জানিস নদী আপুকে আমি কতটা সম্মান করি আর ভয় পাই। সেখানে ওসব ভাবার সময় ছিল না। শোন, এখনও নদী আপু না, ও এখন তোর স্ত্রী। একটু পুরুষত্ব দেখাও, নইলে সারা জীবন ওর পায়ের নিচে থাকতে হবে। তোরা বুঝবি না, ও যখন বড় বড় চোখ করে তাকায় তখন আমার সব বুদ্ধি লোপ পায়। তোমরা বন্ধুরা মিলে কোনায় দাঁড়িয়ে কি ফুসুর ফুসুর করছো আমার নামে? কোনো ষড়যন্ত্র করছো না তো? আরে না ভাবি, আমরা তো আয়ানকে বলছিলাম ও কত ভাগ্যবান, আপনার মতো একজন সিনিয়র বউ পেয়েছে যে ওকে সবসময় গাইড করবে। গাইড তো করবই, কারণ আয়ান এখনো অনেক কাঁচা। ওকে মানুষ করতে আমার অনেক পরিশ্রম হবে। নদীর কথা শুনে সবাই হেসে ওঠে। আয়ান লজ্জায় মুখ নিচু করে ফেলে। সে সেখান থেকে বাঁচার জন্য বাগানের দিকে চলে যায়। বাগানটা খুব সুন্দর করে সাজানো। আয়ান একটা বেঞ্চে গিয়ে বসে। রানা তখন সে সেখানে আসে। রানা নিপার স্বামী এবং আয়ানের খুব কাছের বড় ভাই। কি হে নতুন জামাই, একা একা এখানে কেন বসে আছো? নদী কি বেশি শাসন করে ফেলেছে? রানা ভাই, আমি বুঝতে পারছি না জীবনটা হঠাৎ করে এমন কেন হয়ে গেল। কাল পর্যন্ত নদী আপু ছিল আমার বোনের ফ্রেন্ড, আর আজ সে আমার ঘরে। দেখ আয়ান, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। নদী অনেক ভালো মেয়ে, ও তোকে সত্যি অনেক কেয়ার করে। তুই শুধু ওর মনের ভাষা বোঝার চেষ্টা কর। ওর মনের ভাষা বোঝা মহাকাশ বিজ্ঞানের চেয়েও কঠিন। ও সারাক্ষণ আদেশ দেয় আর আমি সেটা পালন করি। আয়ান আর রানা যখন কথা বলছিল তখন ফাহিম সেখানে বসে। ফাহিম নদীর কাজিন এবং এই বিয়ে হওয়ার পেছনে তার বড় ভূমিকা ছিল। ফাহিমের মুখে এক রহস্যময় হাসি। আয়ান ফাহিমকে দেখে একটু নড়ে চড়ে বসে। কিরে আয়ান, জীবনটা কেমন চলছে? বড় বউ পেয়ে খুব খুশি তো? খুশি না হওয়ার তো কিছু নেই, তবে সব কিছু এত তাড়াহুড়ো করে হলো যে মানিয়ে নিতে সময় লাগছে। সময় তো লাগবেই, তবে তুই যদি জানতি এই বিয়ের পিছনে কতটা ঘটনা আছে তাহলে তুই অবাক হয়ে যাইতিস। কি বলতে চাচ্ছিস তুই? পরিষ্কার করে বলতো। এখন বলার সময় হয়নি, সবকিছু সময় মতো জানতে পারবি। আপাতত সংসার উপভোগ কর। এদিকে ফাহিম কথা শেষ করে চলে যায়। আয়ান গভীর চিন্তায় ডুবে যায়। ফাহিমের কথাগুলো তার মাথায় ঘুরতে থাকে। কিছু একটা যে লুকিয়ে আছে সেটা সে আঁচ করতে পারছে, কিন্তু সেটা কি তা সে জানে না। এমন সময় সুমি আর মিতা নদীকে নিয়ে বাগানে আসে। তার নদীর খুব ঘনিষ্ঠ বন্ধু। কিরে নদী, আয়নকে তো দেখছি একদম কাবু করে ফেলেছিস। বেচারা একলা বসে কি যেন ভাবছে। আয়ন একটু ভাবুক, প্রকৃতির ওকে একটু সময় দিতে হবে।
হুট করে বিয়েটা মেনে নেওয়া ওর জন্য কঠিন ছিল। তোরা যখন আয়ানকে নিয়ে বাসর ঘরে ঢুকলি তখন আমরা হাসতে হাসতে শেষ। আয়ানের চেহারাটা ছিল দেখার মতো, মনে হচ্ছিল ও জেলখানায় যাচ্ছে। তোরা আয়ানকে নিয়ে মজা করবি না, আমি ওর পাশে আছি আর ওকে খুব ভালো করে চিনি। খুব সহজ সরল একটা ছেলে। নদী বন্ধুদের সাথে কথা বলতে বলতে আয়নের দিকে আর চোখে তাকাতে থাকে। আয়ান সেটা খেয়াল করে। নদী যখন আয়নের দিকে তাকায় তখন তার চোখ এক অপলক ভালোবাসা ভেসে ওঠে, যেটা আয়ান এখনও আবিষ্কার করতে পারেনি। আয়ান মনে করে নদী তাকে শুধু শাসনই করে, কিন্তু এই শাসনের গভীরে যে নদী নিজেকে বিলিয়ে দেওয়ার অপেক্ষায় আছে সেটা আয়ান বুঝতে অনেক দেরি করে ফেলে। বিকেল গড়াতে শুরু করে, বাড়িতে মেহমানদের আনাগোনা কমতে থাকে। আয়নের বাবা মা নদীর বাবার সাথে বিদায় পর্ব নিয়ে কথা বলছেন। ইসলামিক নিয়ম অনুযায়ী বিদায় অনুষ্ঠান হবে এবং নদী এখন থেকেই পুরোপুরি এই বাড়ির অংশ। বন্ধু, চিন্তা করো না, নদী আমার নিজের মেয়ের মতো। নিপার চেয়েও আমি ওকে বেশি ভালোবাসি। আমি জানি আপনি ওকে আগলে রাখবেন। নদীমা, তুই খুব ভাগ্যবতী, এমন একটা পরিবার পেয়েছিস। আয়ান বাবা, নদী একটু জেদি, ওকে একটু মানিয়ে নিস। ও বড় হলেও মনের দিক থেকে খুব নরম। আপনারা চিন্তা করবেন না, আমি ওকে দেখে রাখবো। যদিও ও আমাকে শাসন করে, কিন্তু আমি কথা দিচ্ছি ওকে কোনো কষ্ট পেতে দেব না। নদীর বাবা মা যখন বিদায় নিয়ে চলে যান তখন নদীর চোখের কোণে জল চিকচিক করছিল। সে তার দাদু জড়িয়ে ধরে কাঁদতে থাকে। দাদু নদীকে সান্ত্বনা দেন। নিপা আর রানা তখন নদীকে নিয়ে রুমে দিয়ে আসে। আয়ান দরজার কাছে দাঁড়িয়ে দেখছিল। যারা তখন তার হাতে টেনে ধরে। ছোট মামু, তুমি কি বড় মামিকে কাঁদিয়েছ নাকি? না যারা মা, বড় মামি একা একা কাঁদছে, আমি তো কিছু করিনি। তাহলে তুমি যাও, গিয়ে মামিকে একটা চকলেট দাও। আম্মু বলেছে চকলেট দিলে মন ভালো হয়ে যায়। আয়ান মুচকি হেসে যারার মাথায় হাত বুলিয়ে দেয়। সে ধীর পায়ে ঘরের ভেতরে ঢোকে। নদী তখন খাটের এক পাশে বসে চোখ মুছছিল। আয়ান নদীর পাশে গিয়ে বসে। সে নদীর কাঁধে হাত রাখতে গিয়েও ইতস্তত করে। নদী আয়নের দিকে তাকায়। তার চোখের কাজল হালকা লেপটে গেছে। তাকে দেখতে অনেক মায়াবী লাগছে। তুমি কাঁদছো কেন নদী? আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার বাবা মায়ের অভাব পূরণ করতে পারবো না, কিন্তু চেষ্টা করব তোমাকে খুশি রাখতে। আমি বাবা মায়ের জন্য কাঁদছি না, আমি আসলে ভাবছি আমরা কত বছর ধরে একে অপরকে চিনি, অথচ আজ আমাদের সম্পর্কটা কত বদলে গেছে। বদলে তো গেছেই, তবে এটা কি ভালো হলো নাকি খারাপ হলো আমি এখনো বুঝতে পারছি না। ভালো না খারাপ সেটা আমরা দুজন মিলে ঠিক করব। তুমি যদি আমাকে একটু সাপোর্ট দাও তাহলে আমি সব কিছু সামলে নেব। আমি তো ছোটবেলা থেকেই তোমাকে সাপোর্ট দিয়ে আসছি। তুমি যখন নিপা আপুর সাথে ঝগড়া করতে আমি তো তোমার পক্ষ নিতাম। হ্যাঁ, সেটা আমি ভুলিনি, তবে এখনকার সাপোর্ট হতে হবে অন্যরকম। এখন থেকে আমি তোমার সব কিছুতে থাকবো আর তুমি থাকবে আমার সব কিছুতে। এদিকে নদী আয়নের খুব কাছাকাছি চলে আসে। আয়ান অনুভব করে নদীর গায়ের মিষ্টি সুবাস। আয়নের মনে হচ্ছে তার শরীরের ভেতর দিয়ে বিদ্যুৎ খেলে যাচ্ছে। সে নদীর হাতের উপর নিজের হাত রাখে। নদী তার মাথা আয়নের কাঁধে হেলিয়ে দেয়। আয়নের মনে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। সে বুঝতে পারে এই সিনিয়র বউকে সে শুধু ভয় পায় না, সে তাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করেছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। তারা দীর্ঘক্ষণ এভাবে বসে থাকে। ঘরের জানালা দিয়ে বিকেলের লাল আলো তাদের উপর পড়ে, এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে। হঠাৎ করে দরজায় কড়া নাড়ার শব্দ হয়। দাদি বাইরে থেকে ডাকছে, ও নদী ও আয়ান নিচে আসো, দাদু ডাকছে। মাগরিবের নামাজের পর আবার কাজী সাহেব আসবেন, কিছু কাগজের সই বাকি আছে। আসছি দাদি, আমরা এক্ষুনি নিচে আসছি। আয়ান চলো, উঠে পড়ো। উফ, দাদু না শান্তি নেই কোনো, শুধু সই আর সই। বিয়ের সময় সই তো লাগবেই, চলো দেরি করো না। তার নিচে যায় দাদু। সেখানে বসে আছেন কবির, রিয়াদ, রানা, ফাহিম, সবাই সেখানে উপস্থিত। কাজী সাহেব বিয়ের খাতা নিয়ে বসে আছেন। আয়ান আর নদী পাশাপাশি বসে তাদের কাজ সম্পন্ন করে। কাজী সাহেব দোয়া করেন এবং সবাইকে মিষ্টি মুখ করানো হয়। রিনা আর শফিক ট্রে ভরে মিষ্টি আর স্ন্যাক নিয়ে আসে। সবাই খুব মজা করে খায়। খাওয়া দাওয়ার পর রানা আয়ানকে নিয়ে বাড়ির ছাদে যায়। ছাদটা অনেক বড় এবং সেখান থেকে পুরো এলাকা দেখা যায়।
আয়ান, বিয়ের পরের জীবনটা অনেক চ্যালেঞ্জিং। তোকে অনেক ধৈর্য ধরতে হবে। বিশেষ করে নদীর মতো বুদ্ধিমতী বউ সামলাতে হলে তোকে কৌশলী হতে হবে। আমি চেষ্টা করছি ভাইয়া, কিন্তু নদী আপু যেভাবে আমার উপর আধিপত্য বিস্তার করে তাতে আমার নিজের অস্তিত্ব নিয়ে টেনশন হয়। হ্যাঁ হ্যাঁ, আধিপত্য নয়, ওটা ভালোবাসা। নদী তোকে অনেক আগ থেকে চেনে, তাই ও তোকে নিজের মতো করে গুছিয়ে নিতে চায়। আপনি কি কিছু জানেন না রানা ভাই? মানে নদী কি আমাকে নিয়ে আগে কিছু বলেছে? সে সময় এলে জানতে পারবি। এখন নিচে চল, ডিনারের সময় হয়েছে। আজ রাতে বাড়ির সবাই একসাথে খাবো। রাতে খাবার টেবিলে বিশাল আয়োজন, সবাই একসাথে খেতে বসেছে। আয়নের বাবা মা, দাদু দাদি, রানা, নিপা, যারা, শফিক, রিনা, কবির, রিয়াদ, সুমি, মিতা, ফাহিম সবাই আছে। 20 জন সদস্যের এই বড় পরিবারে আনন্দের কোনো শেষ নেই। খাবারের পর শুরু হয় আড্ডা। দাদু পুরনো দিনের গল্প বলছেন, সবাই মন দিয়ে শুনছে। নদী সবার মাঝে বসে হাসছে আর মাঝে মাঝে আয়নের দিকে তাকিয়ে চোখের ইশারা তাকে কিছু একটা বলার চেষ্টা করছেন। আয়ন সেটা বুঝতে পারে না, কিন্তু তার ভালো লাগে। রাত গভীর হতে শুরু করে, মেহমানরা একে একে বিদায় নিতে থাকে। কবির আর রিয়া যাওয়ার সময় আয়নকে আড়ালে নিয়ে যায়। বন্ধু, আজ রাতে আর ভয় পাস না। সিনিয়র বউ হলেও সে এখন তোর স্ত্রী। মনের জোর রাখ। একদম ঠিক বলেছিস। আর হ্যাঁ, কোনো সমস্যা হলে আমাদের ফোন দিস, আমরা জেগে থাকবো। তোরা যাবি এখান থেকে নাকি আমি লাঠি নিয়ে আসবো? ফালতু সব কথা বলে শুধু শুধু লজ্জা দিচ্ছিস। তারা হেসে বিদায় নেয়। আয়ান যখন রুমে ফিরে দেখে নদী ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। মৃদু ল্যাম্পের আলোয় ঘরটা অপূর্ব লাগছে। নদী আয়নার সামনে বসে চুল বাঁধছে। আয়ান ঘিরে তার পাশে দাঁড়ায়। নদী আয়নার ভেতর দিয়ে আয়নের দিকে তাকায় এবং হাসে। আয়ন, তুমি কি আজও সেই কালকের মতোই ভয় পাচ্ছ? না, আজ ভয় পাচ্ছি না, তবে মনের ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভব করছি। এই শান্তিটা সারা জীবন থাকুক, আমি এটাই চাই। নদী, একটা কথা জিজ্ঞেস করি, সত্যি করে উত্তর দেবে? বলো, কি জানতে চাও? তারেকের সাথে বিয়ের আসরে যা হলো তার জন্য তোমার খারাপ লাগছে না তো? মানে তোমার তো ওকে বিয়ে করার কথা ছিল। এদিকে আয়নের এই প্রশ্নে নদীর হাসি হঠাৎ উধাও হয়ে যায়। সে আয়নের দিকে ঘুরে দাঁড়ায়। নদীর চোখে এক রহস্যময় ছায়া খেলে যায়। সে আয়নের খুব কাছে আসে এবং তার 2 কাঁধে হাত রাখে। নদী আয়নের চোখের গভীরে তাকায়। আয়নের মনে হচ্ছিল নদী তার মনের সব কথা পড়ে ফেলছে। তারেক কে ছিল আমার জীবনে সেটা বড় কথা নয়। আমার জীবনে এখন তুমি আছো, এটাই একমাত্র সত্য। আর তারেকও ওই ঘটনা না ঘটলে কি আমি তোমাকে এভাবে পেতাম? তোমার কথাগুলো কেমন যেন রহস্যজনক মনে হচ্ছে। তুমি কি সব জানো? আমি অনেক কিছুই জানি যা তুমি জানো না আয়ান। তবে আজ সেসব কথা থাক। আজ শুধু আমরা আর আমাদের এই সুন্দর রাত। নদী আয়নের বুকের উপর মাথা রাখে। আয়ান তাকে 2 হাতে জড়িয়ে ধরে। ঘরের নিস্তব্ধতায় দুজনের হৃদস্পন্দন শোনা যাচ্ছে। নদী মনে মনে হাসে। সে জানে তার পরিকল্পনা কত নিখুঁত ছিল। তারেককে দিয়ে দাবিগুলো করানোর পরিকল্পনা যে নদীর নিজের ছিল সেটা আয়ান কখনো কল্পনা করতে পারবে না। ফাহিম আর রানা ভাইকে হাত করে নদী তার এই ভালোবাসার মানুষকে চিরস্থায়ীভাবে নিজের করে নিয়েছে। আয়ান জানে না সে এক গভীর চক্রান্তের শিকার হয়েছে। তবে চক্রান্ত ছিল এক গভীর প্রেমের বহিঃপ্রকাশ, যা তাকে সারা জীবন সুখী রাখবে। নদী আয়ানের কানে ফিসফিস করে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। আয়ান প্রত্যুত্তরে শুধু নদীকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এভাবেই তাদের দাম্পত্য জীবনের দ্বিতীয় রাতটি এক অন্যরকম আবেশে কাটতে থাকে। বাইরের আকাশে তখন রূপালী চাঁদ হাসছে, যা তাদের এই নতুন সম্পর্কের সাক্ষী হয়ে রইল। আয়ান, এদিকে তাকাও, আমার শাড়ির কুচিটা একটু ঠিক করে দাও তো। আমি এসব পারি না নদী আপু, তুমি নিজে করে নাও না প্লিজ। আবার আপু বলছো? তুমি কিন্তু ইচ্ছে করে আমাকে রাগানোর চেষ্টা করছো। আয়ান, কাল রাতে কি কথা হলো আমাদের? আচ্ছা ঠিক আছে নদী বউ, এবার খুশি তো? কিন্তু শাড়ির কুচি আমি সত্যি ধরতে পারি না, আমাকে মাফ করো। না পারলে শিখতে হবে এখন থেকে। তোমার বউয়ের সব কাজ তোমাকেই করে দিতে হবে। আমি তো তোমার সব কাজ করে দেই। আমি কি তোমার স্বামী নাকি তোমার চাকর হয়ে গেলাম বুঝতে পারছি না। সারাক্ষণ শুধু ডিউটি আর ডিউটি।
ভালোবাসার মানুষের চাকর হওয়াতেও অনেক সুখ, তুমি সেটা এখনো বুঝবে না, তোমার বয়স কম তো তাই। তুমি এমন সব কথা বলো যা আমার মাথার উপর দিয়ে যায়। আমি বাথরুমে যাচ্ছি, তুমি তোমার কুচি নিজে ঠিক করো। বাথরুমে গেলে কিন্তু আমি দরজার বাইরে থেকে আটকে দেব, তখন ভেতরে বসে বসে কাঁদবে বলে দিলাম। তুমি একটা স্বৈরাচারী শাসক, তোমার মতো ডিক্টেটর বউ আমি জীবনেও দেখিনি। এই ডিরেক্টরের বুকেই তো কাল রাতে মাথা রেখে ঘুমিয়েছিলে, তখন তো বেশ আদর করে জড়িয়েছিলে। সেটা আমি ভয়ে ধরেছিলাম। তুমি যেভাবে তাকাচ্ছিলে আমার মনে হচ্ছিল তুমি আমাকে খেয়ে ফেলবে। আমি তোমাকে খাবো কেন? তুমি কি কোনো চকলেট নাকি যে টুপ করে গিলে ফেলবো? চকলেটের চেয়েও মিষ্টি আমি, সেটা তুমি খুব ভালো করেই জানো, তাই তো আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলে। বেশি বকবক না করে এইদিকে এসো, আমার চুলগুলো আঁচড়ে দাও, আমার হাত ব্যথা করছে। এদিকে আয়ান নদীকে অনেক ভয় পেল, তার কথা অমান্য করতে পারে না। সে ধীর পায়ে নদীর পেছনে গিয়ে দাঁড়ায়, চিরুনি হাতে নিয়ে খুব সাবধানে নদীর ভেজা চুলগুলো আঁচড়াতে শুরু করে। নদীর চুলের মিষ্টি গন্ধে আয়নের নেশা ধরে যায়। সে আনমনে নদীর ঘাড়ে মুখ গুজে দেয়। নদী আয়নের এই স্পর্শে কেঁপে ওঠে। আয়নের 2 হাত নদীর কোমর জড়িয়ে ধরে। নদীর মনে হয় সেই মুহূর্তটার জন্য সারা জীবন অপেক্ষা করেছে। সে আয়নের হাতের উপর নিজের হাত রাখে। আয়ান নদীর কানে ফিসফিস করে কিছু একটা বলে, যা শুনে নদীর মুখে একটা লাজুক হাসি ফুটে ওঠে। তোমাকে আজ খুব সুন্দর লাগছে নদী, মনে হচ্ছে তুমি আসমান থেকে নেমে আসা কোনো পরী। তোমার মুখে এসব রোমান্টিক কথা একদম মানায় না, তুমি বরং আমাকে শাসন করো, সেটাই ভালো লাগবে। আমি তোমাকে শাসন করব? আমার কি এত সাহস আছে যে তোমাকে ধমক দেব? তুমি তো উল্টো আমাকে পেটাবে। আমি তোমাকে কবে পেটালাম? তুমি শুধু শুধু আমার নামে বদনাম করো। নিচে চলো, সবাই অপেক্ষা করছে। নিচে যেতে আমার খুব লজ্জা লাগে, সবাই এমনভাবে তাকায় যেন আমি চিড়িয়াখানার কোনো নতুন প্রাণী। কেউ আসবে না, তুমি আমার হাত ধরে শক্ত করে সিঁড়ি দিয়ে নামবে, কেউ কিছু বললে আমি উত্তর দিব। আয়ন আর নদী হাত ধরাধরি করে নিচে নামে। ড্রয়িং রুমে সবাই গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। আয়ানকে এভাবে নদীর হাত ধরে নামতে দেখে সবাই মুচকি হাসে। নিপা সবার আগে কথা বলে ওঠে। কি রে আয়ান, তুই তো দেখি বউয়ের আঁচলে বাধা পড়ে গেলি এত জলদি। কে জানতো তুই এমন বউ পাগল হবি? তুমি চুপ করো তো আপু, বউ পাগল হব কেন? ও তো জোর করে আমার হাত ধরে আছে। আমি মোটেও জোর করিনি, তুমিই তো ভয়ে আমার হাত শক্ত করে ধরেছিলে, এখন আবার মিথ্যে বলছো। হ্যাঁ হ্যাঁ আয়ান, তুই নদীর সাথে কথা পারবি না, ও তোর চেয়ে অনেক বেশি স্মার্ট, তুই বরং চুপ করে থাক। ছোট মামু, তুমি আর বড় মামি কি আজকে ঘুরতে যাবে? আমাকে সাথে নিয়ে যাবে কিন্তু। হ্যাঁ যারা মা, আমরা ঘুরতে যাব, তুই তৈরি হয়ে নিস, আমরা সবাই মিলে পার্কে যাব। তোমরা ঘুরতে যাওয়ার আগে কিছু খেয়ে নাও। আয়নের মা সকালের নাস্তা রেডি করেছে মনে হচ্ছে। নদীর মা, তুমি কাল রাতে ঠিকমতো ঘুমাতে পেরেছিলে তো? আয়ান তো আবার ঘুমের ঘরে লাথি মারে। হ্যাঁ দাদি, আয়ান কাল রাতে একদম লাথি মারেনি, ও খুব শান্ত হয়ে ঘুমিয়েছে, আমার কোনো কষ্ট হয়নি। আয়ান, তুই কিন্তু নদীকে একদম জ্বালাবি না, ও এখন আমাদের বাড়ির লক্ষ্মী বউ, ওকে সব সময় খুশি রাখবি। আয়ান তো এখনো নিজেই বাচ্চা, ও আবার বউকে কিভাবে খুশি রাখবে? নদীমা, তুই ওকে একটু সামলে নিস। আব্বা, আপনারা কোনো চিন্তা করবেন না, আয়ানকে আমি ঠিকই সামলে নেব, ও খুব বাধ্য ছেলে। সবাই মিলে নাস্তা করতে বসে। নাস্তার টেবিলে হাসি খুশি পরিবেশ। এমন সময় কলিং বেল বেজে ওঠে। শফিক গিয়ে দরজা খোলে। কবির, রিয়াজ, সুমি আর মিতা একসাথে হুড়মুড় করে ভেতরে ঢোকে। তাদের দেখে আয়ান আর নদীর মুখে হাসি ফুটে ওঠে। কি খবর নতুন জামাই? রাতের বেলা কেমন কাটলো? তোর চেহারা তো বেশ শুকিয়ে গেছে মনে হচ্ছে। সিনিয়র বইয়ের পাল্লায় পড়লে চেহারা শুকাবেই, তবে নদী ভাবি আপনাকে আজ দারুণ লাগছে। তোরা সকালে এসে আবার শুরু করলি, তোদের কোনো কাজ নেই, শুধু আমাকে পচানোর জন্য চলে আসিস। ওরা তো ঠিকই বলেছে। আয়ান, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? সুমি, মিতা, তোরা আয়ানের পাশে বস। আমরা আয়নের পাশে বসবো না, আমরা তোর পাশে বসবো। আয়নকে তো তুই একদম নিজের করে নিয়েছিস। নদী, তোর মুখটা কিন্তু খুব গ্লো করছে, মনে হচ্ছে আয়ানের ভালোবাসা বেশ ভালোই কাজ করছে তোর ওপর। তোরা একটু চুপ করবি? বড়রা সবাই সামনে বসে আছেন, তোদের মুখে কোনো লাগাম নেই। আরে ভাবি, ওরা তো বন্ধু মানুষ,
ওরা তো মজা করবেই। আয়ান ভাই, আপনি কিছু মনে করবেন না। আয়ান ভাই কিন্তু মনে মনে খুব খুশি, শুধু বাহির দিয়ে ভাব দেখাচ্ছে যেন সে কিচ্ছু বোঝে না। রিনা, তুইও ওদের দলে যোগ দিলি, সবাই মিলে আমাকে পাগল করে দিবি দেখছি। আমি খাচ্ছি না। তুমি চুপচাপ বসে খাবে, কেউ তোমাকে কিছু বলছে না। আর তোমরা সবাই ওকে খেপানো বন্ধ করো। নদীর ধমক শুনে সবাই চুপ হয়ে যায়। আয়ান মনে মনে শান্তি পায় যে নদী অন্তত তাকে সাপোর্ট করছে। নাস্তা শেষ করে সবাই বাগানে গিয়ে বসে আড্ডা দেওয়ার জন্য। ঠিক তখন ফাহিম সেখানে উপস্থিত হয়। ফাহিমের মুখে একটা দুষ্ট হাসি। ফাহিম সোজা নদীর দিকে এগিয়ে যায়। কিরে নদী, তোর সংসার তো বেশ ভালোই জমিয়ে ফেলেছিস মনে হচ্ছে। তোর প্ল্যান একদম 100% সাকসেসফুল। আসতে বল ফাহিম ভাই, আয়ান আশেপাশে আছে, শুনতে পেলে সব শেষ হয়ে যাবে। আমি অনেক কষ্ট করে ওকে সামলাচ্ছি। ফাহিম, তুই এমনভাবে কথা বলছিস যেন আমরা অনেক বড় কোনো অপরাধ করছি। আমরা তো শুধু দুটি ভালোবাসার মানুষকে করছি। অপরাধ তো বটেই। তারেক বেচারা এখনো বুঝতে পারছে না ওর সাথে সেদিন কি হয়েছিল। ও তো ভেবেছিল সত্যি সত্যি ব্যবসা পাবে। তারেক একটা লোভী মানুষ, ওকে দিয়ে এই নাটকটা করানো খুব সহজ ছিল। ও শুধু টাকার লোভে ওই দাবিগুলো করেছিল। আর সেই সুযোগ আমরা এমন পরিস্থিতি তৈরি করলাম যে আয়ানের বাবা বাধ্য হয়ে আয়ানের সাথে তোর বিয়ে দিলেন। কিন্তু নদী, তুই আয়ানকে সত্যিটা কবে বলবি? সারা জীবন তো আর এই মিথ্যা নিয়ে সংসার করা যায় না। আমি মিথ্যে বলিনি, আমি শুধু আমার ভালোবাসাকে পাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করেছি। আয়ান আমাকে এত ভয় পেত যে সরাসরি প্রস্তাব দিলে যে পালিয়ে যেত। আয়ান বড় হলে সব বুঝবে, এখনও শুধু তোকে ভয় পায় আর সম্মান করে। ওর ভেতরে যে ভালোবাসা আছে সেটাও ধীরে ধীরে বুঝতে পারবে। আমি ওকে অনেক ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবো। ও একদিন নিজেই আমাকে বলবে যে ও আমাকে ছাড়া বাঁচবে না। তারা যখন নিচু স্বরে কথা বলছিল, আয়ান তখন দূরে থেকে তাদের দেখছিল। আয়ানের মনে একটা সন্দেহ দানা বাঁধে। সে বুঝতে পারে এরা তিনজন মিলে কিছু একটা আড়াল করছে। আয়ান ধীর পায়ে তাদের দিকে এগিয়ে যায়। আয়ানকে আসতে দেখে ফাহিমনার রানা খুব দ্রুত কথার টপিক বদলে ফেলে। তোমরা তিনজন মিলে এখানে দাঁড়িয়ে কি এত সিরিয়াস আলোচনা করছো? আমাকে কিছু বলবে নাকি? না, তেমন কিছু না। আমি শুধু নদীকে বলছিলাম তোর খুব যত্ন নিতে। তুই তো অনেক রোগা হয়ে গিয়েছিস। হ্যাঁ আয়ান, তুই একটু ঠিক মতো খাওয়া দাওয়া করবি। নদী তোর জন্য খুব টেনশন আছে। তোমরা আমাকে বোকা বানিও না। আমি জানি তোমরা কিছু একটা লুকাচ্ছ। নদী, তুমি কি আমাকে সত্যিটা বলবে? তুমি এত সন্দেহ কেন করো আয়ান? আমাদের মধ্যে এমন কোনো কথা হয়নি যা তোমাকে বলা যাবে না। আমার মন বলছে এই বিয়ের পেছনে তোমাদের তিনজনের কোনো হাত আছে। তোমরা তারেককে দিয়ে নাটক করিয়েছো। এদিকে আয়ানের এই কথায় নদীর রানা এবং ফাহিম তিনজনই চমকে ওঠে। তারা একে অপরের দিকে তাকায়। নদী বুঝতে পারে আয়ান খুব দ্রুত সব ধরে ফেলছে, কিন্তু নদী নিজেকে খুব শক্তভাবে সামলে নেয়। সে আয়ানের খুব কাছে গিয়ে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। তুমি বেশি সিনেমা দেখছো আয়ান। বাস্তব জীবনে এত নাটক হয় না। যা হয়েছে সব পরিস্থিতির কারণেই হয়েছে। তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো যে তুমি এসব আগে থেকে জানতে না। আমি কিভাবে জানবো? আমি কি জাদুকর নাকি যে ভবিষ্যৎ দেখতে পাবো? তুমি শুধু আমাকে অবিশ্বাস করছো। আমি তোমাকে অবিশ্বাস করছি না, কিন্তু আমার মন সায় দিচ্ছে না। ফাহিম ভাই, আপনি কিছু বলুন। আমি কি বলবো? আয়ান নদী যা বলেছে সেটাই সত্যি। তুই অযথা টেনশন করিস। আমি এখন যাই, আমার কাজ আছে। আয়ান, তুই নদীর সাথে সময় কাটা, আমি ফাহিমকে এগিয়ে দিয়ে আসছি। তোরা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করিস না। ফাহিম আর রানা সেখান থেকে দ্রুত চলে যায়। আয়ান আর নদী একা বাগানে দাঁড়িয়ে থাকে। বিকেলের নরম হাওয়া নদীর চুলগুলো উড়িয়ে আয়ানের মুখে ফেলছে। আয়ান এক দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে আছে। নদীর মনে হচ্ছে তার বুকটা ধুকপুক করছে। সে ভয় পাচ্ছে যদি আয়ান সব জেনে যায় তাহলে হয়তো সে নদীকে ভুল বুঝবে। যদি আয়ানের বুকে মাথা রাখে। আয়ান, তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি কেন সব সময় আমাকে প্রশ্ন করো? আমি তোমাকে ভালোবাসি নদী, কিন্তু আমি চাই আমাদের সম্পর্কের মধ্যে কোনো অন্ধকার না থাকুক। কোনো অন্ধকার নেই আয়ান, সব আলো। শুধু তুমি আমাকে একটু বিশ্বাস করো। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু তুমি যদি কখনো আমাকে ধোঁকা দাও আমি কিন্তু মরে যাব। এমন কথা মুখেও আনবে না। আমি তোমার জন্য আমার জীবন দিয়ে দিতে পারি। তুমি শুধু আমাকে আগলে রেখো। আয়ান নদীকে শক্ত করে জড়িয়ে ধরে তার সব সন্দেহ যেন নিমেষেই বাতাসে মিলিয়ে যায়।
নদীর শরীরের উষ্ণতায় আয়ান নিজের সব কষ্ট ভুলে যায়। সে বুঝতে পারে নদী তাকে সত্যিই অনেক ভালোবাসে। সন্ধ্যা নেমে আসে, চারদিক অন্ধকার হয়ে যায়। তারা দুজন হাত ধরে ঘরের দিকে ফিরে আসে। রাতে আবার সবাই একসাথে খেতে বসে। নদীর মা ফোন করেন। নদী ভিডিও কলে সবার সাথে কথা বলে, আয়ানও কথা বলে। আয়ান বাবা, নদী তোমাকে খুব জ্বালাচ্ছে না তো? ও ছোটবেলা থেকেই খুব জেদি। না আম্মা, নদী খুব ভালো, ও আমাকে অনেক খেয়াল রাখে, আপনারা কোনো চিন্তা করবেন না। আমরা জানি তুমি নদীকে খুব সুখে রাখবে। তোমরা দুজন কাল একবার আমাদের বাড়িতে এসো। হ্যাঁ আব্বা, আমরা কাল সকালে যাব। আপনি আমার জন্য আপনার হাতে স্পেশাল পায়েসটা বানিয়ে রাখবেন। বিআই সাহেব, আপনারা কিন্তু কাল নদীকে আটকে রাখবেন না। ও আমাদের বাড়ির প্রাণ, ওকে ছাড়া আমাদের একদিনও চলবে না। আরে না বিয়ে সাহেব, ও তো এখন আপনাদেরই মেয়ে। আমরা শুধু একদিনের জন্য ওকে দেখতে চাই। এদিকে খাওয়া দাওয়া শেষে সবাই যার যার ঘরে চলে যায়। আয়ান আর নদী তাদের ঘরে ঢুকে। ঘরটা আজ আরও সুন্দর করে গোছানো, বিছানায় কিছু গোলাপের পাপড়ি ছড়ানো। নদী দরজাটা বন্ধ করে দেয়। আয়ান খাটের এক পাশে বসে পড়ে। নদী ধীর পায়ে আয়নের দিকে এগিয়ে যায়। সে আজ একটা কালো রঙের খুব সুন্দর শাড়ি পরেছে। তার উন্মুক্ত কোমর আর গভীর চোখের চাহনি আয়নের বুকে ঝড় তোলে। নদী, তুমি দরজা বন্ধ করলে কেন? আমার কেমন যেন দম বন্ধ লাগছে। দম বন্ধ লাগছে কেন? তুমি কি আমাকে এখনো ভয় পাচ্ছ? তুমি তো আজ সকালে বেশ সাহস দেখাচ্ছিলে। সকালে সাহস দেখিয়েছিলাম কারণ তখন চারদিকে আলো ছিল, এখন রাত, তাই আমার আবার ভয় লাগছে। রাতের ভয় পাওয়ার কিছুই নেই আয়ান। রাত তো ভালোবাসার জন্য তৈরি হয়েছে। তুমি শুধু আমাকে একটু জায়গা দাও। আমি তো তোমাকে আমার পুরো পৃথিবী দিয়ে দিয়েছি, আর কি জায়গা দেব? আমি তোমার পৃথিবীর রানী হতে চাই। আয়ান, আমাকে তোমার খুব কাছে টেনে নাও। এদিকে নদী আয়নের হাঁটুর উপর বসে পড়ে। সে তার দুই হাত দিয়ে আয়নের গলা জড়িয়ে ধরে। আয়ান নদীর এই আকস্মিক পদক্ষেপে চমকে উঠলেও সে নদীকে বাধা দেয় না। সে অনুভব করে নদীর ভারী নিঃশ্বাস তার ঘাড়ে পড়েছে। নদীর শাড়ির আঁচল খসে পড়ে যায়। আয়নের চোখ বন্ধ হয়ে আসে। সে নিজের অজান্তেই নদীর উন্মুক্ত পিঠে হাত রাখে। নদী আয়নের ঠোঁটে খুব কাছে নিজের ঠোঁট নিয়ে আসে। তাদের নিঃশ্বাস এক হয়ে যায়। আয়ান, আমাকে আদর করো। আমি আজ তোমার সব ভয় ভেঙে দিতে চাই। আমি যদি নিজেকে সামলাতে না পারি তাহলে কি হবে নদী? তুমি কি আমাকে ক্ষমা করবে? আমি তো চাই তুমি নিজেকে হারিয়ে ফেলো। তুমি আমার স্বামী, আমি তোমার সবটুকু অধিকার মেনে নেব। তুমি সত্যি এক মায়াবী জাদুকর নদী, তুমি আমাকে পাগল করে দিচ্ছ। তুমি পাগল হলেই আমি সবচেয়ে বেশি খুশি হব। এখন চুপ করে আমাকে অনুভব করো। এদিকে আয়ান আর কোনো কথাই বলে না। সে নদীকে দু হাতে তুলে বিছানায় শুয়ে দেয়। নদীর চোখে এক অদ্ভুত আকাঙ্ক্ষা। আয়ান নদীর শাড়ির কুচিতে হাত দেয়। নদী চোখ বন্ধ করে আয়ানের স্পর্শ গ্রহণ করে। ঘরের ভেতরের আলো একদম ম্লান হয়ে যায়। শুধু চাঁদের আলো এসে তাদের উপর পড়ে। আয়ান নদীর শরীরের প্রতিটি ভাঁজে নিজের ভালোবাসার ছাপ রাখতে শুরু করে। নদী ব্যথায় এবং সুখে আয়নের পিঠ খামচে ধরে। তাদের দুজনের শরীর এক অদ্ভুত ছন্দে মেতে ওঠে। রাতের নিস্তব্ধতায় শুধু তাদের ভারী নিঃশ্বাস আর ভালোবাসার শব্দ শোনা যায়। আয়ান আজ তার সব ভয় আর সংকোচ ভেঙে নদীর পুরোপুরি স্বামী হয়ে ওঠে। আর নদী তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটাকে পূরণ হতে দেখে। সে জানে তার সাজানো সব মিথ্যা আজ সার্থক হয়েছে, কারণ সে তার ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছে। এভাবে এক গভীর এবং রোমান্টিক রাতের মধ্যে দিয়ে তাদের নতুন জীবনের আরেকটা পাতা উল্টে যায়। নদী, ওঠো, সকাল হয়ে গেছে। কাল রাতের সব ক্লান্তি ভুলে এবার চোখ খোলো। আমাকে আর একটু ঘুমাতে দাও আয়ান। তুমি এত সকালে উঠে বসে আছো কেন? তোমার কি ঘুম আসছে না? আমার তো আজ খুশিতে ঘুমই আসছে না। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে কাল রাতে আমাদের মধ্যে এত সুন্দর কিছু হয়েছে। তুমি তো দেখছি একদম বদলে গেছো। কাল সকালের সেই ভীতু আয়ান আর আজকের এই রোমান্টিক আয়ানের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তুমি তো আমাকে বদলে দিলে। তোমার ওই মায়াবী চোখের দিকে তাকিয়ে আমি আমার সব ভয় ভুলে গেছি। তাই নাকি? তা তোমার ভয় তো ভাঙলো, কিন্তু আমার যে সারা শরীর ব্যথা করছে সেটার কি হবে? তুমি তো কাল রাতে একদম পাগল হয়ে গিয়েছিলে। আমি তো আগেই বলেছিলাম নিজেকে সামলাতে পারবো না। তুমিই তো আমাকে অধিকার দিলে, এখন আমাকে দোষ দিচ্ছ।
দোষ দিচ্ছি না, শুধু বলছি আমার এই ছোট বরটা যে এতটা বন্য হতে পারে সেটা আমার ধারণার বাইরে ছিল। আমি আর ছোট নেই নদী, আমি এখন পুরোপুরি তোমার স্বামী, আর সেটা আমি কাল রাতেই প্রমাণ করে দিয়েছি। আচ্ছা বাবা, মেনে নিলাম তুমি বড় হয়েছো, এখন আমাকে একটু জড়িয়ে ধরো, খুব শীত লাগছে। আয়ান হাসি মুখে নদীকে নিজের বুকের মধ্যে টেনে নেয়। নদী আয়ানের চওড়া বুকে মাথা রেখে চোখ বন্ধ করে। আয়ান নদীর চুলে বিলি কেটে দেয়। তাদের দুজনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। কাল রাতে সেই ঘনিষ্ঠতার পর তাদের সম্পর্কের সব দূরত্ব যেন ম্যাজিকের মতো দূর হয়ে গেছে। আয়ান বুঝতে পারছে এই মেয়েটাকে সে শুধু ভালোই বাসে না, সে তাকে ছাড়া আর এক মুহূর্তও বাঁচতে পারবে না। বেশ কিছুক্ষণ এভাবেই পার হয়ে যায়। হঠাৎ দরজায় ধাক্কা দেওয়ার শব্দ শোনা যায়। কি রে আয়ান, তোরা কি আজ সারাদিন ঘরের ভেতরেই থাকবি নাকি? নিচে তো সবাই তোদের জন্য অপেক্ষা করছে। আপু, তুমি সব সময় ভুল সময় আসো, আমরা উঠছি, তুমি নিচে যাও। ভুল সময় মানে কি? কাল সারা রাত তোদের সময় দিলাম, এখনো তোদের সময় শেষ হলো না? তাড়াতাড়ি আয়। নিপা তো ঠিকই বলেছে আয়ান, আমাদের এখন ওঠা উচিত। আজ তো আমার বাবার বাড়িতে যাওয়ার কথা, মনে আছে তো? হ্যাঁ মনে আছে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি বাথরুমে যাচ্ছি। আয়ান আর নদী ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে সবাই বসে আছে। দাদু পেপার পড়ছেন, দাদি তাসবিহ পড়ছেন। আয়ানের বাবা আর মা কিচেন থেকে খাবার টেবিলে আনছেন। রানা আর শফিক কথা বলছে। রিনা যারা খেলছে। কবির আর রিয়াদ সোফায় বসে ফোন টিপছে। সুমি আর মিতা নদীর জন্য অপেক্ষা করছে। আয়ান আর নদীকে একসাথে সিঁড়ি দিয়ে নামতে দেখে সবাই তাদের দিকে তাকায়। এসো দাদু ভাই, এসো নদীমা, তোমাদের মুখ দেখে মনে হচ্ছে আজ সকালের রোদটা একটু বেশি মিষ্টি। নদীর মুখটা একদম চাঁদের মতো উজ্জ্বল হয়ে আছে, কারো নজর যেন না লাগে। দাদি, তোমরা সবাই মিলে আমাদের এত লজ্জা দিচ্ছ কেন? আমরা কি কোনো অপরাধ করেছি? অপরাধ করবি কেন বন্ধু? তুই তো কাল রাতে অনেক বড় যুদ্ধে জয়লাভ করছিস, সেটা তোর হাঁটার স্টাইল দেখেই বোঝা যাচ্ছে। একদম ঠিক বলেছিস কবির। আয়ন তো আজ একদম হিরো বনে গেছে। শুনের বইয়ের সব শাসন মনে হয় ধুলোয় মিশে গেছে। তোমরা আমার স্বামীকে নিয়ে এত মজা করবে না। আয়ান আমার কথা অক্ষরে অক্ষরে পালন করে, ও একদম লক্ষ্মী ছেলে। তুই এত জলদি আয়নের পক্ষ নেওয়া শুরু করলি। নদী কাল পর্যন্ত ওকে শুধু ধমকের উপর রাখতে। ভালোবাসার জাদু এমনই হয় সুমি, কাল রাতের পর ওদের সম্পর্কের সমীকরণ পাল্টে গেছে। তোরা সবাই চুপ করায়ন আর নদীকে বসতে দে। আজ ওরা নদীর বাবার বাড়িতে যাবে, সেখানে গিয়েও তো অনেক আনুষ্ঠানিকতা আছে। নদীমা, আমি তোমার বাবার জন্য কিছু মিষ্টি আর ফল প্যাক করে দিয়েছি, যাওয়ার সময় নিয়ে যেও। ধন্যবাদ আম্মা, আপনি এত কষ্ট করতে গেলেন কেন? আব্বা তো শুধু আমাদের দুজনকেই দেখতে চেয়েছেন। আরে এটা তো আমাদের দায়িত্ব বেআই সাহেব। আর বেআই কি ভাববেন আমরা খালি হাতে পাঠালে? আয়ান ভাই, আমি গাড়ি রেডি করে রেখেছি, আপনারা নাস্তা করে নিলেই আমরা রওনা দেব। আমি আপনার সাথে যাব। নদী ভাবির বাড়ি আমার খুব ভালো লাগে। আমিও যাব ছোট মামু, আমাকেও সাথে নিতে হবে। না যারা, তুই যাবি না, ওরা দুইজন আজ একা যাবে। নতুন বিয়ে হয়েছে, ওদের একটু প্রাইভেসি দরকার। প্রাইভেসি তো আমরা ঘরেও পাচ্ছি আপু। রিনা আর যারা গেলে কোনো সমস্যা নেই। আয়ান ঠিকই বলেছে, ওরা গেলে বরং ভালোই হবে, আমাদের একা একা বোরিং লাগবে না। সবাই মিলে নাস্তা করতে বসে। নাস্তার টেবিলে অনেক হাসাহাসি আর মজা হয়। আয়ান আজ খুব স্বতঃস্ফূর্ত। সে নদীর প্লেটে নিজের হাতে খাবার তুলে দেয়, যা দেখে সবাই অবাক হয়। নদী মুচকি হেসে আয়ানের দেয়া খাবার খায়। নাস্তা শেষে আয়ান, নদী, রিনা আর যারা গাড়িতে ওঠে। শফিক গাড়ি চালাতে শুরু করে। আয়ান আর নদী পেছনের সিটে বসেছে, যারা নদীর কোলে বসে আছে। রিনা সামনের সিটে শফিকের পাশে গাড়ি চলতে শুরু করে। নদী, তোমার বাবা মা কি আমার উপর রেগে আছেন? মানে আমি তো কিছু না করেই তোমার বর হয়ে গেলাম। পাগল নাকি তুমি? আমার বাবা মা তোমাকে নিজের ছেলের মতো ভালোবাসেন, তারা তো খুব খুশি যে তুমি আমার জীবনে এসেছো। কিন্তু আমার কেন যেন মনে হয় সব কিছু খুব সাজানো গোছানো ছিল। কাল ফাহিম ভাই যা বলল তাতে আমার সন্দেহ আরও বেড়েছে। তুমি আবার ফাহিমের কথা নিয়ে পড়ে আছো? আয়ান, ফাহিম তো সবসময় একটু ফাজিল টাইপের,
মজা হোক আর যাই হোক আমি সব সত্যি বের করেই ছাড়বো। যদি দেখি তুমি আমার সাথে কোনো গেম খেলেছো তাহলে কিন্তু খবর আছে। তুমি কি আমাকে সন্দেহ করছো আয়ান? তুমি ভাবছো আমি তারেককে সরিয়ে তোমাকে বিয়ে করার জন্য নাটক করেছি? আমি সেটা সরাসরি বলছি না, তবে আমার মন বলছে এই গল্পের পেছনে অন্য কোনো গল্প আছে। আয়ন ভাই, আপনি এসব কি বলছেন? নদী ভাবি কেন আপনার সাথে গেম খেলবে? উনি তো আপনাকে ভালোবাসেন। বড় মামি, ছোট মামুকে বকা দাও। ছোট মামু বাজে কথা বলছে। তুমি যারা আর রিনার কথা শোনো আয়ান। অযথাই এসব উল্টাপাল্টা ভেবে নিজের আর আমার মুড খারাপ করো না। আয়ান চুপ করে যায়, কিন্তু তার মনের ভেতরে সন্দেহ পুরোপুরি কাটে না। সে নদীর চোখের দিকে তাকায়। নদীর চোখ সব সময় খুব শান্ত থাকে, কিন্তু আজ নদীর চোখের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা আয়ান লক্ষ্য করে। সে বুঝতে পারে নদী কিছু একটা লুকানোর চেষ্টা করছে। গাড়ি নদীর বাবার গাড়ির সামনে এসে থামে। নদীর বাবা আর মা গেটেই দাঁড়িয়েছিলেন, তাদের মুখে বিশাল হাসি। গাড়ি থেকে নামতে নদীর মা নদীকে জড়িয়ে ধরেন। আয়ান বাবা, এসো, ভিতরে এসো। তোমাদের জন্য আমি এতক্ষণ ধরে পচিয়ে বসে আছি। আয়ান, তুমি আজ আমাদের বাড়িতে প্রথমবার জামাই হয়ে এলে। আজ যে আমার কত আনন্দ হচ্ছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আব্বা, আপনি আমাকে এত সম্মান দেবেন না। আমি তো আপনাদের সেই পুরনো আয়ান যে ছোটবেলায় আপনাদের জানালার কাঁচ ভেঙেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই কাঁচা ভাঙ্গা ছেলেটা আজ তোমার মেয়ের মন চুরি করে নিয়েছে। এসো, ভেতরে এসো। গাড়ি নতুন জামাই আর সিনিয়র বউ এসে গেছে। বাড়ির সবাই লাইন ধরে দাঁড়াও, লাল গালিচা বিছিয়ে দাও। ফাহিম ভাই, তুমি চুপ করবে নাকি তোমার ওই মুখটা আমি সেলাই করে দেব? সত্যি কথা বলতে গেলেই মুখ সেলাই করে দিতে চাস তোরা? আজ আমি আইনকে সব বলেই দিব। কি বলবেন ফাহিম ভাই? আপনি কি এমন সত্যি জানেন না যে নদী আমাকে জানাতে চাইছে না? আয়ান, তুমি ওর কথায় কান দিও না। ও তোমাকে বোকা বানাচ্ছে। চলো আমরা ভেতরে যাই। নদী আয়নের হাত ধরে শক্ত করে টেনে ভেতরে নিয়ে যায়। ফাহিম পেছনে দাঁড়িয়ে হো হো করে হাসতে থাকে। আয়নের মনে সন্দেহ আরও তীব্র হয়। ড্রয়িং রুমে বসে সবাই মিলে আড্ডা দিতে শুরু করে। নদীর মা অনেক পদের খাবার রান্না করছেন। কাজী সাহেবও একটু পরে সেখানে আসেন, কারণ নদীর আগের বিয়ের সময় কিছু আইনি জটিলতা তৈরি হয়েছিল যা তিনি আজ সমাধান করে দিবেন। আয়ান বাবা, তোমরা ভালো আছো তো? ওই দিনের পরিস্থিতি খুব খারাপ ছিল, কিন্তু আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। জি কাজী সাহেব, আপনি ঠিকই বলেছেন। আমি তো স্বপ্নেও ভাবিনি নদী আপু আমার স্ত্রী হবে। আবার তুমি আপু বললে? তোমাকে আমি কতবার নিষেধ করেছি সবার সামনে আমাকে আপু ডাকবে না। আয়ন বাবা, তুমি নদীকে নাম ধরে ডাকো। ও এখন তোমার স্ত্রী, অধিকার নিয়ে ওকে ডাকবে। আয়ান, তোমার বন্ধুর কি খবর? কবির আর রিয়া তো সেদিন খুব নাচানাচি করছিল। ওরা ভালো আছে আব্বা। ওরা তো আমাকে সারাক্ষণ পচানোর জন্য লেগেই থাকে। শুধু পছন্দের জন্য না, ওরা তো তোর ভালোই চায়। রায়ান তোকে এমন একটা যত্ন ধরিয়ে দিয়েছে যে তুই সারা জীবন বসে খাবি। ফাহিম ভাই, তুমি আজ আমার হাতে মার খাবে। তুমি ইচ্ছে করে আয়ানকে এসব বলছো যাতে ও আমার সাথে ঝগড়া করে। সবাই মিলে গল্প করতে করতে দুপুরের খাওয়ার সময় হয়ে যায়। বিশাল ডাইনিং টেবিলে রাজকীয় আয়োজন করা হয়েছে। নদীর মা আয়নকে নিজের হাতে খাইয়ে দেন। নদীর বাবা আয়নের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। খাওয়া দাওয়া শেষে আয়ান আর নদীর পুরনো ঘরে যায়। ঘরটা খুব সুন্দর করে সাজানো। নদীর ছোটবেলার অনেক ছবি দেয়ালে টানানো আছে। আয়ান ঘুরে ঘুরে ছবিগুলো দেখতে থাকে। নদী বিছানায় বসে আয়ানকে দেখে। তোমার ঘরটা একদম আগের মতোই আছে, শুধু তুমি বদলে গেছো নদী। আমি বদলাইনি আয়ান, আমি সেই একই নদীই আছি, শুধু তোমার দেখার চোখ বদলে গেছে। এই ছবিটাই তুমি কত ছোট, তখন তো আমি জন্মাইনি। মনে হয় তুমি আমার চেয়ে ঠিক কত বড় নদী। বয়স নিয়ে কোনো কথা বলবে না আয়ান। ভালোবাসা কখনো বয়স দেখে না, মনের মিলটাই আসল। আচ্ছা, একটা কথা সত্যি করে বলবে, তারেক যে সেদিন ওই অদ্ভুত দাবিগুলো করেছিল সেটা কি তুমি আগে থেকে জানতে? তুমি আবার শুরু করলে আয়ান। আমি তোমাকে কতবার বলবো আমি এসব কিছু জানতাম না। কিন্তু ফাহিম ভাই যে বলল সব নাকি তোর প্ল্যান, আমি এটা কিছুতেই মাথা থেকে বের করতে পারছি না। আয়ান কথা বলতে বলতে নদীর পড়ার টেবিলের কাছে যায়। সেখানে অনেক পুরনো বই আর খাতা রাখা। আয়নের চোখ পড়ে একটা নীল রঙের ডায়েরির ওপর।
ডায়েরিটা ওপর লেখা আমার গোপন পৃথিবী। আয়ান কৌতূহল নিয়ে ডায়েরিটা হাতে নেয়। নদী সেটা খেয়াল করেনি, সে তখন জানালার বাইরে তাকিয়েছিল। আয়ান ডায়েরির একটা পাতা খোলে, সেখানে খুব সুন্দর হাতের লেখায় কিছু কথা লেখা। আয়ান পড়তে শুরু করে। আয়ান আজ আবার আমাকে দেখে পালিয়ে গেল। ছেলেটা এত বোকা কেন? ও কি বোঝে না আমি ওকে কত ভালোবাসি? বয়সের এই দেয়ালটা আমি কিভাবে ভাঙবো? আমি ফাহিম ভাইয়ের সাথে কথা বলেছি, কিছু একটা করতেই হবে, না হলে আমি আয়ানকে চিরতরে হারিয়ে ফেলবো। আয়ান লেখাটা পড়ার পর তার পায়ের তলার মাটি যেন সরে যায়, তার বুকটা ধক করে ওঠে। সে অবিশ্বাসের দৃষ্টিতে নদীর দিকে তাকায়। নদী তখন ঘুরে দাঁড়ায় এবং আয়নের হাতে নিজের সেই পার্সোনাল ডায়েরিটা দেখে সে ছুটে এসে আয়নের হাত থেকে ডায়েরিটা ছিনিয়ে নেয়। নদীর মুখটা ফ্যাকাশে হয়ে যায়, তার হাত কাঁপতে থাকে। সে বুঝতে পারে তার সবচেয়ে বড় গোপন সত্যিটা আজ আয়ানের সামনে চলে আসছে। নদী, এর মানে কি? তুমি আমাকে ভালোবাসতে আর ফাহিম ভাই তোমার এই ভালোবাসার কথা জানতো? আয়ান, তুমি যা পড়ছো তা সব সত্যি নয়। মানে ওটা অনেক পুরনো কথা, তখন আমি হয়তো একটু ইমোশনাল ছিলাম। তুমি আমার সাথে মিথ্যা বলছো নদী। তুমি তারেককে ব্যবহার করে এই বিয়ের নাটক সাজিয়েছো যাতে তুমি আমাকে পাও। না আয়ান, বিশ্বাস করো, তারেকের বিষয়টা একদম আলাদা ছিল। ও হঠাৎ করেই হয়ে গেছিল। ডায়েরিতে তো পরিষ্কার লেখা তুমি ফাহিম ভাইয়ের সাথে মিলে কোনো একটা প্ল্যান করছিলে। আমাকে এটা এক্সপ্লেইন করো। আমি তোমাকে সব এক্সপ্লেন করব আয়ান, কিন্তু এখন না। প্লিজ আমাকে একটু সময় দাও। তুমি আমাকে ভুল বোঝো না। আমি তোমাকে ভুল বুঝছি না নদী, কিন্তু আমি প্রতারণা একদম পছন্দ করি না। তুমি যদি আমাকে ভালোই বাসতে তাহলে আমাকে সরাসরি বলতে পারতে। তুমি কি আমার কথা শুনতে আয়ান? তুমি তো আমাকে সব সময় ভয় পেতে। আমি যদি তোমাকে প্রপোজ করতাম তুমি হয়তো আমার ছায়াও মারাতে না। তাই বলে তুমি এমন একটা নাটক করবে, আমার বাবা মায়ের ইমোশন নিয়ে খেলবে? আমি কারো ইমোশন নিয়ে খেলি না আয়ান। আমি শুধু আমার ভালোবাসাকে বাঁচানোর জন্য একটু স্বার্থপর হয়েছিলাম। আয়নের চোখে এক অদ্ভুত দৃষ্টি ছিল। সে খুব রেগে গিয়েছিল, কিন্তু সে নদীর উপর চিৎকার করতে পারছিল না, কারণ সে নদীকে ভালোবাসে। সে নদীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীর পায়ে ঘরের বাইরে চলে যায়। নদী বিছানা বসে কান্নায় ভেঙে পড়ে। তার মনে হতে থাকে সে তার জীবনের সবচেয়ে দামি জিনিসটা আজ হারিয়ে ফেলল। ফাহিমার রানা ড্রয়িং রুমে বসেছিল। আয়ানকে এমন থমথমে নিচে নামতে দেখে তারা অবাক হয়। কিরে আয়ান, কি হয়েছে? তোর মুখটা এমন বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন? নদীর সাথে ঝগড়া করেছিস নাকি? আপনি আমাকে আর বোকা বানানোর চেষ্টা করবেন না ফাহিম ভাই, আমি সব জেনে গেছি। তুই কি জেনেছিস আয়ান? আমাদের খুলে বল, আমরা তোর ভাইয়া, তুই আমাদের সাথে শেয়ার করতে পারিস। আপনারা সবাই মিলে আমার সাথে গেম খেলেছেন। নদীর ওই নীল ডায়েরিতে সব লেখা আছে। আপনারা তারেককে দিয়ে নাটক করিয়েছেন যাতে আমার সাথে নদীর বিয়ে হয়। আয়ানের এই কথা শুনে ফাহিম আর রানা দুজনেই স্তব্ধ হয়ে যায়। তারা একে অপরের দিকে তাকায়। তারা বুঝতে পারে পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গেছে। নদীর বাবা মা তখন সেখানে ছিলেন না, তারা অন্য ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। রানা আয়ানকে শান্ত করার চেষ্টা করে। আয়ান, তুই শান্ত হ। সব কিছু তোর কাছে যেমন মনে হচ্ছে তেমনটাই নয়। নদী তোকে অনেক ভালোবাসে, এটা তো সত্যি। ভালোবাসার নামে এই ছলনা আমি কিভাবে মেনে নেব রানা ভাই? আমার তো মনে হচ্ছে আমি একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেছি। আয়ান, তুই নদীকে ভুল বুঝিস না। মেয়েটা তোর জন্য পাগল ছিল। ও শুধু তোকে পাওয়ার জন্য এই রাস্তাটা বেছে নিয়েছে। আমি এসব কিছু শুনতে চাই না। আমি এখন বাড়ি ফিরে যাব। শফিককে গাড়ি বের করতে বলুন। আয়ান খুব রাগে ঘিচঘিচ করতে করতে বাইরে চলে যায়। নদী তখন সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নিচে নেমে আসে। রানা আর ফাহিম নদীকে সামলানোর চেষ্টা করে, কিন্তু নদী কারো কথা শোনে না। সে দৌড়ে আয়ানের কাছে যায়। আয়ান গাড়ির দরজা খুলতে যাচ্ছিল। নদী পেছন থেকে গিয়ে আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। আয়ান প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি মরে যাব। তুমি আমাকে যা শাস্তি দেওয়ার দাও, কিন্তু আমাকে দূরে ঠেলে দিও না। আমাকে ছাড়ো নদী, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি একজন বড় মিথ্যুক। আমি মিথ্যুক? কিন্তু আমি তো তোমাকে সত্যিই ভালোবেসেছি। আমার এই ভালোবাসার কি কোনো মূল্যই নেই তোমার কাছে? যে ভালোবাসার শুরুটা মিথ্যা দিয়ে হয় তার কোনো মূল্য আমার কাছে নেই। তুমি আমাকে একা থাকতে দাও। আমি তোমাকে একা থাকতে দেব না আয়ান। তুমি আমার স্বামী, আমি তোমার সাথে যাব। এদিকে আয়ান আর কোনো কথা না বলে গাড়িতে উঠে বসে। নদীও তার পাশে গিয়ে বসে। রিনা আর যারা বুঝতে পারছিল না
কি হচ্ছে? শফিক গাড়ি চালাতে শুরু করে। পুরো রাস্তা আয়ান আর নদী কেউ কারোর সাথে কোনো কথা বলে না। আয়ান শুধু জানালার বাইরে তাকিয়ে থাকে আর নদী নিঃশব্দে কাঁদতে থাকে। রিনা আর যারা ভয়ে জড়সড় হয়ে বসে থাকে। বাড়িতে ফেরার পর আয়ান সোজা নিজেদের ঘরে চলে যায় এবং দরজা বন্ধ করে দেয়। নদী দরজার বাইরে দাঁড়িয়ে কাঁদতে থাকে। কি রে নদী, তোরা এত তাড়াতাড়ি ফিরে এলি কেন? আর আয়ান এত রেগে আছে কেন? তুই কাঁদছিস কেন? নিপা সব শেষ হয়ে গেছে। আয়ান আমার ডায়েরি পড়ে ফেলেছে। ও এখন সব সত্যি জেনে গেছে। কি সত্যি নদীমা? তোমরা কি নিয়ে কথা বলছো? আমাদের কিছু বুঝিয়ে বলবে? আম্মা, আমি আপনাদের সবার কাছে অপরাধী। আমি আমার ভালোবাসাকে পাওয়ার জন্য আপনাদের সাথে এমন একটা ছোট নাটক করেছিলাম। কি নাটক নদী? তুমি কি তারেকের সেই দাবির কথা বলছো? ওটা কি তোমার প্ল্যান ছিল? জি আব্বা, তারেককে দিয়ে আমি আর ফাহিম ভাই ওই নাটক করিয়েছিলাম যাতে আপনাদের কোনো উপায় না থাকে এবং আপনারা আয়নের সাথে আমার বিয়ে দেন। এদিকে নদীর এই কথা শুনে পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যায়। আয়নের বাবা, মা, দাদু, দাদি সবাই চমকে ওঠেন। কেউ কোনো কথা বলতে পারছিল না। নদীর এই গোপন সত্যিটা সবার সামনে চলে আসায় সবাই যেন হতবাক হয়ে গেছে। নদী সবার সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকে। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সে জানে সে খুব বড় একটা ভুল করেছে, কিন্তু সে জানে সে আয়ানকে ছাড়া বাঁচবে না। গল্পের এই পর্যায়ে এসে এক অন্যরকম ইমোশনাল পরিস্থিতি তৈরি হয়, যেখানে সবাই এখন আয়ানের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। আয়ান কি নদীকে ক্ষমা করবে, নাকি তাদের এই নতুন সংসার শুরু হওয়ার আগেই ভেঙে যাবে, তার সময় বলে দিবে। এদিকে ড্রয়িং রুমের পরিবেশ এখন একদম থমথমে নদীর মুখে। এমন একটা সত্য শোনার পর আয়নের পরিবারের সবাই বাকরুদ্ধ হয়ে আছে। আয়নের বাবা সোফায় বসে আছেন, তার চোখে অবিশ্বাসের দৃষ্টি। আয়নের মা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন। দাদু এবং দাদি একে অপরের দিকে তাকাচ্ছেন। নিপা, রানা, ফাহিম, রিনা সবাই চুপ করে আছে। যারা শুধু ফ্যাল ফ্যাল করে সবার দিকে তাকাচ্ছে। নদীর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সে বুঝতে পারছে তার একটা ভুলের কারণে আজ পুরো পরিবার এত বড় একটা ধাক্কা খেলো। নদীমা, তুমি এসব কি বলছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি আমাদের সাথে এত বড় একটা গেম খেললে। আব্বা, আমাকে মাফ করে দিন। আমি সত্যি বুঝতে পারিনি বিষয়টা এত দূর গড়াবে। আমি শুধু আয়ানকে পাওয়ার জন্য পাগল ছিলাম। কিন্তু নদী, তুমি তো আমাদের বলতে পারতে। আমরা কি তোমার কথা ফেলে দিতাম? তুমি তো আমার নিজের মেয়ের মতোই ছিলে। আম্মা, আপনারা মেনে নিতেন, কিন্তু আয়ান তো আমাকে মেনে নিত না। ও আমাকে এতটা ভয় পেত যে সরাসরি বিয়ের কথা বললে ও বাড়ি ছেড়েই পালিয়ে যেত। নদীমা, ভালোবাসা কোনো অপরাধ নয়। তুমি আয়ানকে ভালোবেসেছো, সেটা অনেক বড় কথা, কিন্তু শুরুটা এমন মিথ্যা দিয়ে করা ঠিক হয়নি। হ্যাঁ দাদু ভাই, ঠিক বলেছ। তবে এখন আর এইসব নিয়ে ভেবে লাভ নেই। কাজী সাহেবকে নিয়ে যে বিয়েটা পড়ানো হয়েছে সেটা তো আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। কিন্তু দাদি, আয়ান তো এটা কিছুতেই মেনে নিতে পারছে না। ও তো নিজেকে প্রতারিত মনে করছে। ওর রাগ ভাঙানো এখন সবচেয়ে বড় কঠিন কাজ। আমি আর ফাহিম চেষ্টা করছিলাম, কিন্তু আয়ান তো আমাদের উপরে রেগে আছে। ও ভাবছে আমরা সবাই মিলে ওকে ট্র্যাপে ফেলছি। আঙ্কেল, আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। নদীর ভালোবাসার কষ্ট দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি, তাই ওকে সাহায্য করেছিলাম। কিন্তু ফাহিম ভাই, তারেককে দিয়ে ওইভাবে অপমান করানোটা একদম ঠিক হয়নি। আব্বা তো সেদিন আক্ষরিক অর্থেই ভেঙে পড়েছিলেন। হ্যাঁ আয়ন ভাই, তো সেই অপমানের কথা ভেবেই বেশি কষ্ট পাচ্ছে ও। তো জানে ওর বাবা সেদিন কত অসহায় হয়ে গিয়েছিলেন। এমন সময় নদীর বাবা এবং মা হন্তদন্ত হয়ে ঘরে ঢোকেন। ফাহিম তাদের আগেই ফোন করে সব জানিয়েছিল। নদীর বাবা ভেতরে ঢুকেই নদীর সামনে গিয়ে দাঁড়ান এবং রাগে কাঁপতে থাকেন। নদীর মাও খুব হতাশার দৃষ্টিতে নদীর দিকে তাকান। নদী, তুই এই কাজটা করতে পারলি? তোর জন্য আজ আমাদের বিয়ে সাহেবের কাছে মাথা নিচু হয়ে গেল। তুই আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। আমি তো ভাবতেই পারছি না তুই এমন একটা চক্রান্ত করতে পারিস। তোর মতো শিক্ষিত মেয়ে কাছে থেকে আমি এটা আশা করিনি। আব্বা, আপনারা আমাকে যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু আমাকে আয়ানের কাছ থেকে আলাদা করবেন না। আমি আয়ানকে ছাড়া বাঁচবো না। বিয়ে সাহেব, আপনারা শান্ত হন। নদীকে আর বকাবকি করবেন না।
মেয়েটা ভালোবাসার জন্য ভুল করেছে ঠিকই, কিন্তু ওর ভালোবাসা তো খাঁটি। আপনি এত বড় মনের মানুষ বলেই তো মেয়েটা এত সাহস পেয়েছে, কিন্তু আয়ান তো ওর সাথে কথা বলছে না, এখন কি হবে? ঠিক তখন কবির, রিয়াজ, সুমি এবং মিতা বাড়িতে আসে। তারা ফাহিমের কাছ থেকে সব খবর পেয়েই ছুটে এসেছে। বন্ধুদের এই বিপদের সময় তারা পাশে না থেকে পারল না। কবির আর রিয়াদ সোজা ফাহিমের কাছে যায়। সুমি আর মিতা নদীর পাশে গিয়ে দাঁড়ায়। ফাহিম ভাই, আপনি কাজটা একদম ভালো করেননি। আমাদের অত্যন্ত বলতে পারতেন, আমরা আয়ানকে বুঝিয়ে রাজি করানোর চেষ্টা করতাম। হ্যাঁ, এত বড় একটা নাটক করার কোনো দরকার ছিল না। এখন আয়ন তো জিদ ধরে বসে আছে, ওর রাগ ভাঙানো তো ইম্পসিবল। নদী, তুই এত বোকা কেন হলি? ডায়েরিটা তো লুকিয়ে রাখতে পারতি। এখন সবকিছু জানাজানি হয়ে কি লাভটা হলো? আয়ান তোকে এত ভালোবাসতে শুরু করেছিল আর তুই নিজেই নিজের পায়ে কুড়াল মারলি। এখন বসে বসে কাঁদ। আমি জানি আমি ভুল করেছি, তোরা এখন আমাকে বকা দিস না। তোরা বরং আয়ানকে একটু বুঝিয়ে বল, ও যেন আমাকে ক্ষমা করে দেয়। চল রিয়াদ, আমরা আয়ানের কাছে যাই, দেখি গাধাটা কিছু বোঝানো যায় কিনা। ও তো আবার ইমোশনাল বেশি। এদিকে কবির এবং রিয়া দোতলায় যায়। আয়নের ঘরের সামনে গিয়ে তারা দরজায় নক করে। ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। আয়ান দরজা ভেতর থেকে বন্ধ করে বসে আছে। কবির একটু জোরে দরজায় ধাক্কা দেয়। আয়ান, দরজা খোল বন্ধু, আমরা এসেছি, তোর সাথে কথা আছে। এভাবে বাচ্চাদের মতো দরজা বন্ধ করে বসে থাকিস না। তোরা এখান থেকে যা, আমি কারোর সাথে কথা বলতে চাই না। সবাই আমার সাথে বেইমানি করেছে, তোরাও নিশ্চয়ই সব জানতি। আমরা কিছু জানতাম না দোস্ত, তুই দরজা খোল। তোর বউ নিচে বসে কাঁদছে আর তুই এখানে দেবদাস হয়ে বসে আছিস। ও কাঁদুক, ওর কান্নাও নিশ্চয়ই কোনো নতুন নাটক। ও তো খুব ভালো অভিনয় করতে পারে, ওকে বল আরো ভালো করে কাঁদতে। আয়ান, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। নদী ভাবি তোকে সত্যি ভালোবাসে, সেটা তো তুই কাল রাতেই বুঝতে পেরেছিস, তাই না? ভালোবাসার নামে এমন মিথ্যা আমি মানব না। আমার বাবার চোখের পানির কোনো মূল্য নেই ওর কাছে। ও শুধু নিজের স্বার্থ দেখেছে। আরে গাধা, তোর জন্যই তো স্বার্থপর হয়েছে, অন্য কোনো ছেলের জন্য তো আর হয়নি। তুই একটা রত্ন পেয়েছিস আর সেটাকে লাথি মারছিস। আয়ান আর কোনো কথা বলে না। কবির আর রিয়াদ তারা সবাইকে জানায় যে আয়ান আপাতত কারো কথাই শুনবে না, তাকে একটু একা থাকতে দেওয়া উচিত। সবাই চিন্তায় পড়ে যায়। নদীর বাবা মা কিছু না খেয়ে নিজেদের বাড়ি ফিরে যান। নদীর মনটা খুব খারাপ। সে ড্রয়িং রুমের এক কোণায় চুপ করে বসে থাকে। আয়নের মা এসে নদীর মাথায় হাত বুলিয়ে দেন। তুই কাঁদিস না মা, আয়ান একটু জিদি ঠিকই, কিন্তু ওর মনটা অনেক নরম। ও ঠিকই তোকে ক্ষমা করে দেবে, তুই একটু ধৈর্য ধর। আমি ধৈর্য ধরবো আম্মা, কিন্তু ও যদি আমাকে আর কখনো মেনে না নেয়, আমি তাহলে কোথায় যাব? আমার তো সব শেষ হয়ে যাবে। বড় মামি, তুমি মন খারাপ করো না, ছোট মামু তোমাকে খুব ভালোবাসে, ও একটু পরেই তোমার কাছে চলে আসবে। যারা ঠিকই বলেছে। নদী, তুই আয়ানের খাবারটা নিয়ে ওর ঘরে যা তো। দুপুর থেকে কিছুই খায়নি, তুই নিজে গিয়ে ওকে খাওয়া। হ্যাঁ নদী, তুই নিজে যা, আমরা কেউ গেলে ও আরো এগিয়ে যাবে। তুই ওকে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরবি, দেখবি সব রাগ পানি হয়ে যাবে। নদী একটা ট্রেতে করে আয়নের পছন্দের সব খাবার সাজিয়ে নেয়। সে ধীর পায়ে সিঁড়ি দিয়ে উপরে ওঠে। তার বুকের ভেতরটা ধুকভুক করছে। সে জানে না আয়ান তাকে দেখে কি প্রতিক্রিয়া দেখাবে। ঘরের সামনে গিয়ে নদী খুব আস্তে করে দরজায় নক করে। আয়ান, দরজাটা খোলো, আমি তোমার খাবার এনেছি। তুমি দুপুর থেকে কিচ্ছু খাওনি, তোমার তো গ্যাস্ট্রিকের সমস্যা আছে। আমার গ্যাস্ট্রিক হোক আর যাই হোক, তোমার তাতে কি? তুমি খাবার নিয়ে নিচে যাও, আমি খাবো না। আমি যাব না আয়ান, তুমি যতক্ষণ দরজা না খুলবে আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। আমি সারা রাত এই দরজার সামনেই দাঁড়িয়ে থাকবো। তুমি আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করো না নদী, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি চলে যাও এখান থেকে। আমি যাব না বলেছি তো। তুমি দরজা খুলো, নইলে আমি এই খাবার সব নিচে ফেলে দিব, আর নিজেও কিছু খাবো না। আয়ান জানে নদী যেটা বলে সেটা সে করেই ছাড়ে। সে বেশ কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বিরক্ত নিয়ে এসে দরজা খুলে দেয়। আয়ানের চোখ মুখ লাল হয়ে আছে। সে স্পষ্টতই অনেক কেঁদেছে। নদী আয়ানকে এভাবে দেখে আর নিজেকে সামলাতে পারে না। সে হাতের ট্রেটা টেবিলে রেখে ছুটে গিয়ে আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। আয়ান প্রথম দিকে একটু বাধা দেওয়ার চেষ্টা করলেও নদীর উষ্ণতায় সে দুর্বল হয়ে পড়ে।
আমাকে ক্ষমা করে দাও আয়ান, আমি আর কখনো তোমার সাথে কোনো মিথ্যা বলবো না। তুমি আমাকে যা খুশি শাস্তি দাও, কিন্তু আমাকে দূরে সরিয়ে দিও না। তুমি আমাকে খুব কষ্ট দিয়েছো নদী। আমি তোমাকে বিশ্বাস করতে শুরু করেছিলাম, আর তুমি আমার সেই বিশ্বাসটা ভেঙে দিলে। আমি বিশ্বাস ভাঙিনি আয়ান, আমি শুধু আমার ভালোবাসাকে আগলে রাখতে চেয়েছিলাম। তুমি কি জানো, তোমাকে অন্য কারো হয়ে যেতে দেখলে আমার কি অবস্থা হতো? তাই বলে তুমি আমার পরিবারকে এত বড় একটা বিপদে ফেলবে, আমার বাবার সম্মান নিয়ে খেলবে? তুমি তো ফাহিম ভাইকে দিয়ে তারেককে টাকা দিয়ে সব করিয়েছো। তারেক তো এমনিতেই লোভী ছিল, আমি শুধু ওর লোভকে কাজে লাগিয়েছি। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু সব তো শুধু তোমাকে পাওয়ার জন্য আয়ান। তুমি আমাকে পাওয়ার জন্য এতটা পাগল ছিলে সেটা তো আমাকে একবার বলতে পারতে। আমি কি এতই পাষাণ ছিলাম যে তোমার কথা শুনতাম না? তুমি শুনতে না আয়ান, তুমি সব সময় আমাকে সিনিয়র বলে দূরে সরিয়ে রাখতে। আমি বাধ্য হয়েছিলাম এই পথ বেছে নিতে। আমাকে একটা বার সুযোগ দাও আয়ান। নদীর কান্নায় আয়নের শার্ট ভিজে যায়। নদীর এই আকুল আবেদন আয়নের ভেতরে সব অভিমান গলিয়ে দেয়। সে বুঝতে পারে নদীর ভালোবাসা সত্যি খুব গভীর। আয়ান তার দুই হাত দিয়ে নদীর মুখটা তুলে ধরে। নদীর চোখের পানিতে আয়নের বুকটা ব্যথায় ভরে যায়। সে নদীর চোখের পানি মুছে দেয়। তুমি সত্যি একটা পাগল মেয়ে নদী। এতটা ভালোবাসতে কে বলেছিল তোমাকে, আমার মতো একটা সাধারণ ছেলেকে? তুমি সাধারণ নও আয়ান, তুমি আমার পুরো পৃথিবী। আমি তোমাকে ছাড়া একটা দিনও কল্পনা করতে পারি না। আজ থেকে আর কোনো মিথ্যা নয় নদী, আমাদের সম্পর্কে কোনো লুকোচুরি থাকবে না। তুমি কথা দাও আমাকে। আমি কথা দিচ্ছি আয়ান, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার কাছে সৎ থাকবো। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি নদী। বউ, আমি শুধু তোমার উপর রাগ দেখিয়েছিলাম কারণ আমি তোমাকে অনেক বেশি নিজের করে ভাবতে শুরু করেছি। আয়নের মুখে এই কথা শোনার পর নদীর মুখে এক অদ্ভুত প্রশান্তির হাসি ফুটে ওঠে। সে আয়নের বুকে মুখ গুজে দেয়। আয়ান নদীকে কোলে তুলে নেয় এবং বিছানায় গিয়ে বসায়। সে নদীর কপালে একটা দীর্ঘ চুমু দেয়। নদীর শরীর আনন্দে কেঁপে ওঠে। আয়ান নিজের হাতে নদীকে খাবার খাইয়ে দেয়। নদীও আয়ানকে খাইয়ে দেয়। দীর্ঘ অভিমানের পর তাদের এই মিলন রাতের পরিবেশকে অনেক বেশি রোমান্টিক করে তোলে। রাত গভীর হতে থাকে। বাইরের পৃথিবী নিস্তব্ধ হয়ে আসে। ঘরের ভেতরে মৃদু আলোয় দুজনের ছায়া এক হয়ে যায়। আয়ান, আজ তুমি আমাকে যে শাস্তি দিতে চাও দিতে পারো। আমি তোমার সব অধিকার মাথা পেতে নেব। শাস্তি তো আমি দেবই। তুমি এত বড় একটা অপরাধ করেছো, তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। তবে এই শাস্তি শুধু আমার আর তোমার মাঝে থাকবে। আমি সব শাস্তির জন্য প্রস্তুত আয়ান। তুমি শুধু আমাকে আগের মতো করে আদর করো, আমাকে তোমার খুব কাছে নিয়ে যাও। আজ তুমি আর সিনিয়র বউ নও নদী। আজ তুমি শুধু আমার, আর আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। তুমি রাজি তো? আমি তো সারা জীবন তোমার কথা শোনার জন্যই বসে আছি আয়ান। তুমি আমাকে যেইভাবে খুশি সেইভাবে নিজের করে নাও। আয়ান নদীর শাড়ির আঁচল সরিয়ে দেয়। নদীর ফর্সা কাঁধে আয়ানের উষ্ণ ঠোঁটের স্পর্শ নদীর শরীরে বিদ্যুতের মতো কাজ করে। নদী চোখ বন্ধ করে ফেলে। তার মুখ থেকে একটা হালকা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আয়ান আজ অনেক বেশি আত্মবিশ্বাসী। সে নদীর প্রতিটা স্পর্শে নিজের অধিকার প্রতিষ্ঠা করছে। নদীর চুলগুলো এলোমেলো হয়ে বিছানায় ছড়িয়ে পড়ে। আয়ান নদীর ঘাড় এবং গলায় তার ভালোবাসার চিহ্ন এঁকে দেয়। নদীর দুই হাত আয়নের পিঠ শক্ত করে খামচে ধরে। তোমার এই কাঁপুনি আমাকে পাগল করে দিচ্ছে নদী। তুমি আমার জীবনে আসা সবচেয়ে সুন্দর উপহার। আর তুমি আমার জীবনের একমাত্র ভরসা আয়ান। আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরো, আমাকে তোমার মধ্যে হারিয়ে যেতে দাও। আমি তো তোমাকে আমার অস্তিত্বের সাথে মিশিয়ে নিয়েছি। তুমি আর চাইলেও আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। আয়ান নদীর শরীরের প্রতিটা ভাঁজেই নিজের ভালোবাসা প্রকাশ করে। নদীর উন্মুক্ত কোমরে আয়ানের হাতের স্পর্শ নদীকে এক অন্য জগতে নিয়ে যায়। তারা দুজন মিলে ভালোবাসার এক নতুন খেলায় মেতে ওঠে। ঘরের নিস্তব্ধতায় শুধু তাদের ভারী নিঃশ্বাস আর ভালোবাসার শব্দ শোনা যায়। আয়ান আজ প্রমাণ করে দেয় যে সেই ছোট আয়ান নেই, সে এখন একজন পরিপূর্ণ পুরুষ যে তার স্ত্রীর মন শরীর দুটোই খুব ভালোভাবে সামলাতে পারে। নদী ব্যথা এবং সুখে আয়নের বুকে মাথা রাখে। সে জানে সুখের কোনো শেষ নেই। আয়নের প্রতিটা চুমু এবং স্পর্শে নদীর ভেতরের সব অপরাধ বোধ মুছে যায়। সে নিজেকে আয়নের কাছে সম্পূর্ণভাবে সঁপে দেয়। রাত যত বাড়তে থাকে তাদের রোমান্স তত গভীর হতে থাকে। ভালোবাসার এক
চরম মুহূর্তে তারা দুজনেই একে অপরের মাঝে নিজেদের খুঁজে পায়। এভাবে এক দীর্ঘ অভিমান আর কষ্টের পর তাদের রাতটা এক মধুর এবং আবেগপূর্ণ মিলনের মধ্য দিয়ে অতিবাহিত হয়, যা তাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। নদী বউ এবার চোখ খোলো, সকাল হয়ে গেছে, আর কতক্ষণ ঘুমাবে? আমাকে আর একটু ঘুমাতে দাও আয়ান। কাল রাতে তুমি আমার উপর যে অত্যাচার করেছো তাতে আমার সারা শরীর এখনো ব্যথা করছে। আমি আবার কবে অত্যাচার করলাম? আমি তো শুধু আমার বউকে একটু বেশি ভালোবেসেছি। তুমি তো আমাকে অধিকার দিয়েছিলে। তাই বলে তুমি এমন বন্য হয়ে যাবে? আমি তো ভাবতেই পারিনি আমার সেই ছোট্ট ভীতু আয়ান যে এতটা রোমান্টিক হতে পারে, সেটা আমার ধারণারও বাইরে ছিল। আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমি আর ছোট নেই। তুমি শুধু শুধু আমাকে সিনিয়র বউয়ের শাসন দেখাতে চাইতে। শাসন তো আমি এখনো করব আয়ান। আমি তোমার বউ হলেও তোমার থেকে বয়সে বড়, সেটা ভুলে যেও না। বয়স দিয়ে ভালোবাসা মাপা যায় না নদী। আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তোমার সব শাসন আমি মাথা পেতে নিতে রাজি আছি। তুমি এত সুন্দর করে কথা বলতে কবে থেকে শিখলে আয়ান? তোমার কথাগুলো শুনলে আমার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। ভালোবাসার মানুষের সাথে থাকলে এমনিতেই সুন্দর কথা মুখ দিয়ে বেরিয়ে আসে। এখন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও, নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আমার খুব ভয় করছে আয়ান। কাল রাতে আমি সবার সামনে এত বড় একটা সত্যি বলে দিলাম। সবাই নিশ্চয়ই আমাকে খুব খারাপ ভাবছে। কেউ তোমাকে খারাপ ভাবছে না নদী। তুমি আমার জন্য সব করেছো, এটা সবাই বুঝতে পেরেছে। তুমি একদম চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি। এদিকে আয়ান নদীকে শক্ত করে জড়িয়ে ধরে। নদীর কপালে একটা দীর্ঘ চুমু দেয়। নদীর সব ভয় ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে যায়। সে আয়নের বুকে মাথা রেখে শান্তি অনুভব করে। দুজনে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে আজ একটা উৎসবের পরিবেশ। আয়নের বাবা মা, নদীর বাবা মা, দাদু দাদি, নিপা, রানা, রিনা, শফিক, জারা এবং আয়নের রফিক কাকা সবাই সেখানে উপস্থিত আছেন। রফিক কাকা গতকাল রাতে গ্রামের বাড়ি থেকে এসেছেন। আয়ান আর নদীকে দেখে সবাই হাসি মুখে নদীর তাকায়। নদী লজ্জায় মাথা নিচু করে রাখে। আয়ান, তুই তো আমাদের বংশের মুখ উজ্জ্বল করেছিস বাবা। তোর মতো চুপচাপ ছেলে যে এত সুন্দর আর বুদ্ধিমতী একটা বউ জুটবে তা আমরা কেউ ভাবিনি। রফিক কাকা, আপনিও আমাকে নিয়ে মজা করছেন? আমি কি সত্যি এতটা বোকা ছিলাম যে নদী আমাকে বিয়ে করে আপনারা এত অবাক হচ্ছেন? রফিক কাকা একদম ঠিক কথা বলেছেন আয়ন ভাই। নদী ভাবির মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার। নদী ভাবি, আজ থেকে আপনি আমার বেস্ট ফ্রেন্ড। আমি আপনার কাছ থেকে শিখব কিভাবে নিজের ভালোবাসার মানুষকে আদায় করে নিতে হয়। ছোট মামু, তুমি আর বড় মামিকে আবার ঝগড়া করেছো? বড় মামির মুখটা এমন লাল হয়ে আছে কেন? ওরা ঝগড়া করেনি যারা মা, ওরা এখন খুব খুশি। তুই বরং তোর মামিকে গিয়ে একটা চকলেট দে। আব্বা, আমি কাল রাতে আপনাদের সবার কাছে অনেক বড় অপরাধ করেছি। আমাকে দয়া করে ক্ষমা করে দিন। আমি আর কখনো কোনো মিথ্যা মানবো না। নদীমা, তুই আমাদের মেয়ে, তুই ভুল করলেও আমি তোকে ফেলে দিতে পারবো না। আর তোর ভালোবাসা তো মিথ্যে ছিল না। তুই আয়ানকে সুখে রাখিস, এটা আমাদের চাওয়া। আয়ানের মা বাবা এত বড় মনের মানুষ বলেই আজ তুই এ পরিবারে জায়গা পেয়েছিস। নদী, তুই সবসময় ওদের সম্মান করবি। বিআই সাহেব, আপনারা এত ছোট হয়ে কথা বলবেন না। নদী এখন আমাদের বাড়ির লক্ষ্মী বউ। ও কাল যা বলেছে সব ভালোবাসার খাতিরেই বলেছে। আমরা সব ভুলে গেছি। নদীমা, তুমি একদম কাঁদবে না। তুমি শুধু আয়ানকে নিয়ে সুখে সংসার করো, আমরা তাতেই অনেক খুশি। আমার দাদুভাই আর নাতবউকে দেখে আমার অন্তরটা জড়িয়ে যাচ্ছে। ওদের দুজনের জুটিটা একদম আসমান থেকে তৈরি হয়ে এসেছে। আল্লাহ ওদের দুজনকে সব বিপদ দূর করে দিক এবং ওদের ভালোবাসার বন্ধন আরো শক্ত করে দিন। আয়ান, তুই আজ একটা কথা মনে রাখবি, নদী কোনো কথার অবৈধ হবি না। নদী অনেক বুদ্ধিমতী, ও যা করবে তোর ভালোর জন্যই করবি। রানা ভাই, আপনি শুধু শুধু নদীকে এত পাম দিচ্ছেন। ও এমনিতেই সিনিয়র বউ, তার উপর আপনাদের সাপোর্ট পেলে তো আমাকে একদম চাকর বানিয়ে রাখবে। আমি তোমাকে চাকর বানাবো কেন আয়ান? তুমি আমার মাথার তাজ হয়ে থাকবে। আমি শুধু তোমাকে একটু গাইড করব। সবাই হাসি খুশি কথার মাঝে কলিং বেল বেজে ওঠে। শফিক গিয়ে দরজা খোলে। কবির, রিয়াদ, সুমি, মিতা এবং ফাহিম একসাথে হুড়মুড় করে ভেতরে ঢোকে।
তাদের দেখে ড্রয়িং রুমের পরিবেশ আরও আনন্দমুখর হয়ে ওঠে। কবির আর রিয়াজ সোজা আয়ানের পাশে গিয়ে বসে। সুমি আর মিতা নদীর পাশে বসে। ফাহিম একটু দূরে দাঁড়িয়ে মুচকে হাসে। কিরে আয়ান, কাল রাতের মান অভিমান পর্ব কি শেষ হলো নাকি? এখনো দেবদাস হয়ে আছিস? ওর চেহারা দেখেই তো বোঝা যাচ্ছে মান অভিমান সব মেঘের মতো উড়ে গেছে। সিনিয়র বইয়ের জাদুতে আমাদের বন্ধু একদম কুপকাত। নদী, তুই যে এত বড় একটা প্ল্যান করবি সেটা আমাদের অন্তত বলতে পারতি, আমরা তোকে আরো আইডিয়া দিতাম। তোরা দুজনে মিলে আমাদের সবাইকে এত টেনশনে রেখেছিলি কাল রাতে, আমরা তো ভয়েই ছিলাম যে আয়ান না জানি কি করে বসে। আমি তো আগেই জানতাম আয়ান নদীকে ছেড়ে কোথাও যাবে না, কারণ আয়ান নদীকে নদীর চেয়েও বেশি ভালোবাসে। ফাহিম ভাই, আপনি আর বেশি কথা বলবেন না। আপনি তো নদীর প্ল্যানের সবচেয়ে বড় মাস্টার মাইন্ড ছিলেন। আপনাদের দুই ভাই বোনের জন্য আমার এত বড় একটা পরীক্ষা দিতে হলো। আয়ান, তুমি আবার রেগে যাচ্ছ? তুমি না কথা দিয়েছিলে আর রাগ করবে না? ফাহিম ভাই তো শুধু আমার কষ্ট দেখে আমাকে সাহায্য করেছিল। সবাই যখন খুব আনন্দে আড্ডা দিচ্ছিল ঠিক তখন আবার কলিং বেল বাজে। এবার দরজা খুলতেই সবাই চমকে ওঠে। তারেক দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তারেককে দেখে নদীর বাবা এবং আয়নের বাবা বসা থেকে দাঁড়িয়ে যান। নদীর মুখটা ফ্যাকাশে হয়ে যায়। ফাহিম তারেকের দিকে রাগি চোখে তাকায়। তারেক খুব ধীর পায়ে ঘরের ভেতর প্রবেশ করে এবং সবার সামনে মাথা নিচু করে দাঁড়ায়। আমাকে আপনারা ক্ষমা করে দিন। আমি সেদিন বিয়ের আসলে আপনাদের অনেক বড় অপমান করছি। আমি আসলে খুব টাকার লোভে পড়ে এই কাজটা করেছিলাম। তুই আবার কি মনে করে এই বাড়িতে এসে তারেক? তোমার ওই লোভের জন্যই তো সেদিন আমার সম্মান ধুলিয়ে মিশে যাচ্ছিল। আমি জানি আঙ্কেল, আমি অনেক বড় অপরাধ করেছি, কিন্তু আমি আজ যেখানে নদীর কাছে ক্ষমা চাইতে আসিনি। আমি আয়ান ভাইয়ের কাছে আমার পাওনা টাকা নিতে এসেছি। পাওনা মানে কি তারেক? তুমি কি বলতে চাইছো? তুমি ফাহিম ভাইয়ের কাছ থেকে আগেই তোমার 50,000 টাকা নিয়ে নিয়েছো, আবার কিসের পাওনা? তারেক, তুই আবার কোন নাটক শুরু করলি নাকি? তোকে তো আমি সব টাকা মিটিয়ে দিয়েছিলাম, তুই এখান থেকে চলে যা। ফাহিম ভাই, আমি আপনার টাকা পেয়েছি ঠিকই, কিন্তু আয়ান ভাই যে আমাকে আরো 1 লাখ টাকা দেওয়ার কথা বলেছিলেন, আমি তো সেই টাকাটা নিতে এসেছি। এদিকে তারেকের এই কথা শুনে পুরো ড্রয়িং রুমে যেন একটা বোমা ফাটে। সবাই স্তব্ধ হয়ে যায়। নদীর চোখ কপালে উঠে যায়। ফাহিম হা করে তাকিয়ে থাকে। আয়নের বাবা মা, নদীর বাবা মা সবাই ঘোর গোল লাগা দৃষ্টিতে আয়নের দিকে তাকায়। আয়ন খুব শান্তভাবে সোফায় বসে আছে। তার চোখে মুখে কোনো ভয়ের ছাপ নেই। সে মুচকি হেসে পকেট থেকে একটা খাম বের করে তারেকের দিকে এগিয়ে দেয়। এই নাও তারেক, তোমার 1 লাখ টাকা। তুমি তোমার কাজ খুব নিখুঁতভাবে করেছো। তোমার অভিনয়ের জন্যই আজ আমি নদীকে নিজের করে পেয়েছি। আয়ান, এসবের মানে কি? তুমি তারেককে টাকা দিয়েছো মানে কি? তুমি তো কাল সারা দিন আমার উপর রাগ দেখালে, কারণ আমি তারেককে নিয়ে নাটক করেছিলাম। আয়ান, তুই আমাকে পুরো কনফিউজড করে দিয়েছিস। তুই কবে তারেককে টাকা দিলি আর কেনই বা দিলি? তুই তো কিছুই জানতিস না। আমি সব জানতাম ফাহিম ভাই, আমি নদীর চেয়েও বড় মাস্টার মাইন্ড। নদী ভেবেছিল সে আমাকে ট্র্যাপে ফেলেছে। আয়ান, তুই একটু ক্লিয়ার করে বলবি? ভাই, আমাদের সবার মাথায় উপর দিয়ে যাচ্ছে সব কিছু। তুই কিভাবে কি করলি? নদীর ওই নীল ডায়েরি আমি কাল পড়িনি। আমি ওই ডায়েরি আজ থেকে 6 মাস আগে পড়েছিলাম। নদী যখন প্রথম আমার জন্য ওর অনুভূতির কথা ডায়েরিতে লিখেছিল, আমি সেদিনই সেটা দেখে ফেলি। তুমি 6 মাস আগে আমার ডায়েরি পড়েছো আর আমাকে একবারও বুঝতে দাওনি? তুমি এত বড় একজন অভিনেতা আয়ান। আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি আমাকে পাওয়ার জন্য কতদূর যেতে পারো। আমি তো তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসতাম, কিন্তু তুমি বয়সে বড় বলে আমি কখনো সাহস করে বলতে পারিনি। বন্ধু, তুই এত বড় একটা গেম খেললি আর আমরা তো তোর কাছে বন্ধু হয়েও কিছুই জানতে পারলাম না। তুই একটা সিনিয়স আয়ান। আমরা তো ভাবতাম তুই নদী ভাবিকে জমের মতো ভয় পাস, আর তুই কি না তলে তলে এত বড় একটা প্ল্যান করে বসে আছিস। আমি ইচ্ছাকৃতভাবেই নদীকে ভয় পাওয়ার নাটক করতাম, যাতে নদী নিজের অধিকার খাটিয়ে আমাকে শাসন করে, কারণ ওর ওই শাসনটুকু আমার খুব ভালো লাগতো। কিন্তু তারেককে তুই কিভাবে হাত করলি? আয়ান, আমরা তো তারেককে প্ল্যানের কথা অনেক পরে বলেছিলাম। আমি আপনাদের সব কথা আড়াল থেকে শুনতাম। আপনারা যখন তারেককে 50,000 টাকা দিয়ে বিয়ের আসরে শুধু একটু জেদ করতে বলেছিলেন, আমি তারেকের সাথে আলাদাভাবে দেখা করি। হ্যাঁ, আয়ন ভাই আমাকে
আলাদাভাবে ডেকে 1 লাখ টাকা অফার করেন এবং বলেন বিয়ের আসরে এমনভাবে অপমান করতে যেন নদীর বাবা বাধ্য হয়ে আয়ন ভাইয়ের সাথে নদীর বিয়ে দেন। আয়ন বাবা, তুই এত বড় একটা কাজ করলি, শুধু আমাদের একটু বলতে পারতি, আমরা কি তোদের ভালোবাসা মেনে নিতাম না? আব্বা, আমি জানি আপনারা মেনে নিতেন, কিন্তু নদীর মনে একটা সন্দেহ থেকে যেত যে আমি হয়তো ওকে করুণা করে বিয়ে করেছি। আমি চেয়েছিলাম নদী যেন ভাবে সব ওর প্ল্যান অনুযায়ী হয়েছে। আমি তো বুঝাইতে পারছি না আমি আজ হাসবো নাকি কাঁদবো। তোমরা 2 ছেলে মেয়ে মিলে আমাদের পুরো পরিবারকে সিনেমা বানিয়ে ফেললে। কি রে নদী, তুই তো সব সময় আয়ানকে বাচ্চা বলে খেপাতি, এখন দেখ তোর ওই বাচ্চা স্বামী তোর চেয়েও বড় ডন বের হলো। নদী, তুই তো একদম বোকা বনে গেলি। তুই ভাবলি তুই শিকারি, আর এখন দেখলে তুই নিজেই শিকার হয়ে গেছিস। আয়ান, আমরা তোর এই মাস্টার মাইন্ড প্ল্যানের জন্য একটা গ্র্যান্ড পার্টি চাই। তুই আমাদের সবাইকে এত বড় একটা সারপ্রাইজ দিলি। আয়ন বাবা, তুমি সত্যি আমাদের সবাইকে চমকে দিচ্ছ। তোমার এই বুদ্ধির কাছে আমরা সবাই হেরে গেলাম। আমি তো ভাই এখনো ঘোরের মধ্যে আছি। আয়ান ভাই যে এত ঠান্ডা মাথার প্লেয়ার সেটা আমার ধারণার বাইরে ছিল। আয়ন ভাই, আপনি নদী ভাবিকে একদম পারফেক্ট একটা সারপ্রাইজ দিয়েছেন। ভাবি সারা জীবন আপনার এই টুইস্ট মনে রাখবে। ছোট মামু, তুমি আর বড় মামু মিলে আমাদের সবার সাথে গেম খেলেছো। আমি কিন্তু তোমাদের সাথে আর কথা বলবো না। যারা মা, তুমি রাগ করো না, আমি তোমাকে অনেকগুলো চকলেট কিনে দেব। আমরা কেউ আর কখনো গেম খেলবো না, সব সত্যি এখন সবার সামনে। এদিকে আয়নের এই অবিশ্বাস্য টুইস্টের পর পুরো পরিবারের সব অভিমান আর কনফিউশন আনন্দ অশ্রুতে পরিণত হয়। সবাই হো হো করে হাসতে শুরু করে। নদীর চোখে তখন এক অদ্ভুত জল। সে বুঝতে পারছে আয়ন তাকে কতটা গভীরভাবে ভালোবাসে। যে ছেলেটা নিজের ভালোবাসাকে প্রকাশ করার জন্য এত বড় একটা ঝুঁকি নিতে পারে, তার কাছে নদীর পুরো জীবনটা একদম সুরক্ষিত। তারেক তার টাকা নিয়ে হাসি মুখে বিদায় নেয়। সবাই মিলে একসাথে বসে দুপুরের খাবার খায়। একটা বড় উৎসবের মতো করে খাবারের আয়োজন করা হয়। আয়ান আর নদী পাশাপাশি বসে থাকে। কেউ কাউকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করছে না। খাওয়া দাওয়া এবং আড্ডা শেষে সবাই যার ঘরে ঘরে বিশ্রাম নিতে যায়। আয়ান আর নদী তাদের নিজেদের ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। আয়ন, তুমি এত বড় একটা চিটার আমি স্বপ্নেও ভাবিনি। তুমি আমাকে এত নিখুঁতভাবে বোকা বানালে, আর কাল সারাদিন আমার উপর যে রাগ দেখালে সেটাও কি নাটক ছিল? কালকের রাগটা পুরোটা নাটক ছিল না নদী। আমি একটু কষ্ট পেয়েছিলাম যে তুমি আমাকে সরাসরি সব বলতে পারতে, কিন্তু পরে ভেবে দেখলাম আমি নিজেও তো তোমাকে সব না জানিয়ে এত বড় একটা প্ল্যান করেছি, তাই তোমাকে মাফ করে দিয়েছিলাম। তুমি একটা আস্ত শয়তান আয়ান। তুমি আমার ইমোশন নিয়ে খেলা করেছো। আমি কাল কত কেঁদেছি শুধু তোমার কাছে ক্ষমা পাওয়ার জন্য। আর সেই কান্নার জন্যই তো কাল রাতে আমরা এত সুন্দর একটা মুহূর্ত কাটাতে পেরেছি। তোমার ওই কান্না না দেখলে কি আমি তোমাকে এত কাছে টেনে নিতাম? তুমি সব দিক থেকেই আমাকে হারিয়ে দিলে আয়ান। আমি ভাবতাম আমি অনেক চালাক, কিন্তু তোমার এই ভালোবাসার ফাঁদে আমি খুব আনন্দেই ধরা পড়েছি। তুমি হেরে যাওনি নদী বউ, তুমি জিতে গেছো। তুমি আমার পুরো মন এবং শরীর দুইটাই জিতে নিয়েছো। এখন আর কোনো লুকোচুরি নেই, শুধু আমরা আর আমাদের ভালোবাসা। এদিকে আয়ান নদীকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে দেয়। নদী হাসতে হাসতে আয়নের গলা জড়িয়ে ধরে আয়ান নদীর ঠোঁটে একটা গভীর এবং উষ্ণ চুমু দেয়। নদীর শরীরের প্রতিটা রোমকূপ জেগে ওঠে। সে আয়নের বুকে নিজের মুখ লুকিয়ে ফেলে। আয়ান আজ আর কোনো ভয় বা সংকোচ ছাড়াই নদীর শাড়ির আঁচল সরিয়ে দেয়। নদীর ফর্সা কাঁধ এবং বুকে আয়নের হাত বিচরণ করতে শুরু করে। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। বিকেলের নরম রোদ জানালার ফাঁকা দিয়ে তাদের গায়ে এসে পড়ে। আয়ান, তুমি আমাকে পাগল করে দিচ্ছ। তোমার এই ছোঁয়াগুলো আমার শিরায় শিরায় আগুন জ্বালিয়ে দিচ্ছে। তুমি তো আমার সেই আগুন নদী, যে আগুনে আমি স্বেচ্ছায় পুড়ে ছাই হতে চাই। তোমাকে ছাড়া আমার এই জীবনের কোনো মূল্য নেই। আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরো আয়ান। আমাকে তোমার শরীরের সাথে একদম মিশিয়ে নাও, যেন মৃত্যু ছাড়া আমাদের কেউ আলাদা করতে না পারে। আমি তোমাকে কোনো দিন দূরে যেতে দেব না নদী। তুমি আমার সিনিয়র বউ, তুমি আমার প্রথম এবং শেষ ভালোবাসা। এদিকে আয়ান নদীর উন্মুক্ত কোমরে নিজের মুখ গুজে দেয়। নদীর মুখ থেকে অস্পষ্ট একটা শব্দ বেরিয়ে আসে। আয়ানের প্রতিটা স্পর্শ নদীকে ভালোবাসার এক চরম শিখরে নিয়ে যায়। তারা দুজন দুজনের মাঝে পুরোপুরি হারিয়ে যায়। কোনো নিয়ম বা বয়সের দেয়াল আজ আর
তাদের ভালোবাসার মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারে না। আয়ান নদীর শরীরের প্রতিটি অংশ নিজের অধিকার স্থাপন করে, আর নদী নিজেকে আয়ানের কাছে সম্পূর্ণভাবে বিলিয়ে দিয়ে জীবনের সবচেয়ে সুন্দর এবং তৃপ্তিদায়ক স্বাদ গ্রহণ করে। তাদের এই মিলনের মধ্যে দিয়ে তাদের দীর্ঘদিনে জমে থাকা সব না বলা কথা এবং ভালোবাসা একটা পূর্ণতা পায়। এভাবে এক গভীর রোমান্স আর চরম তৃপ্তির মধ্য দিয়ে আয়ান এবং নদীর জীবনের এক নতুন এবং সুখের অধ্যায় শুরু হয়, যা চিরকাল অমলিন থাকবে।